আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আমি তোমাদের কোন চ্যাপ্টার নিয়ে চলে আসছি বলো তো? হ্যাঁ, অলরেডি বুঝে গেছো তোমরা। আমি বৃত্ত নিয়ে চলে আসছি। হ্যাঁ, এই যে দেখো বৃত্ত নিয়ে চলে আসছি। অ্যান্ড বৃত্ত চ্যাপ্টারের কিন্তু বইয়ে অনেক প্রবলেম আছে, কিন্তু আমরা এত প্রবলেম করবো না, আমরা তো স্মার্ট, তাই না? এখন আমাদের এই জেনারেশনে কি আমরা সবসময় স্মার্টলি কাজ করি, আমরা এত প্যারা নিতে চাই না। হ্যাঁ আসলেই। তো আমরা যেগুলো হচ্ছে এসএসসিতে আসার মতো সেগুলো আমরা করব, এক্সামে আসার মতো সেগুলো আমরা করব। এত কিছু করার কোনো দরকার নাই। এন্ড সেগুলো করে যদি তুমি সিকিউ ফুল মার্কস পেতে পারো, তারপর হচ্ছে এমসিকিউ ফুল মার্কস পেতে পারো, তাহলে তুমি তো ইম্পর্টেন্টগুলোই করবা, তাই না? হ্যাঁ, তো আমি এখানে দেখো বইয়ের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে, মানে সরি ম্যাথ বলতেছি, এটা আসলে উপপাদ্য সম্পাদ্য। তো উপপাদ্যগুলো আমরা আজকে করাবো 8.1, 8.2, এটা আমি আজকে সলভ করাবো। তারপর হচ্ছে এটার ভিতরে কিছু উপপাদ্য আছে, তারপর অনুশীলনী প্রবলেম আর কি, যাই হোক। তো এই কয়টা করার আগে আমাকে জাস্ট 3টা মিনিট সময় দাও। আমি এখানে 3 থেকে 4 মিনিট, যারা হচ্ছে বেসিক বুঝো না তাদের জন্য এই লেকচারটা, যারা হচ্ছে বেসিক বুঝো নো প্রবলেম, তোমরা একটু টেনে দেখবা, সমস্যা নেই। তো আমি এই কয়টা জিনিস একটু নিয়ে আলোচনা করবো, জাস্ট 3 মিনিট টাইম দাও, ওকে? আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে বৃত্ত। বৃত্ত তোমরা সবাই চিনো। এই যে এটা হচ্ছে একটা বৃত্ত। সিম্পল হচ্ছে তুমি হচ্ছে একটা কি নিবা, কাটা কম্পাস, না কম্পাস, কম্পাস নিয়ে এভাবে একটা রাউন্ড দিয়ে দিবা, দেখবে বৃত্ত হয়ে গেছে, এটা সবাই চিনো। অ্যান্ড বৃত্তের এই যে যেখানে তুমি কাটা কম্পাস না সরি কম্পাস, এটা এখানে ধরতেছো না, এই যে এখানে যে বিন্দুটা দেখতেছো এটাকে বলা হয় কেন্দ্র। জানো তোমরা অলরেডি, বৃত্ত হয়ে গেছে, কেন্দ্র হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জ্যা শিখবো। জ্যা কি? তো জ্যা খুবই সিম্পল। এখানে দেখো আমি এই বৃত্তে পরে যাই। তো এখানে দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই যে যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ কালো কালারের, এটাকে কি বলে বলো তো? পরিধি বলে, তোমরা জানো। তো এই পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু নিবা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যোগ করে দাও, যে সরলরেখাটা পাচ্ছ এটাকে জ্যা বলে, ওকে? তো তুমি হচ্ছে একটা বৃত্তে তুমি হাজার হাজার জ্যা আঁকতে পারবা। তো তুমি দেখো এখানে এই যে আমি একটা জ্যা আঁকলাম, আমি আবার এই দিক দিয়ে একটা জ্যা আঁকলাম, অনেক জ্যা আঁকতে পারবো। কিন্তু দেখো আমি একটা স্পেশাল জ্যা আঁকবো। স্পেশাল কেন? এই যে দেখো আমি যদি স্পেশাল একটা জ্যা আঁকি, এই জ্যাটা দেখতে পাচ্ছ যে কেন্দ্রের ভেতর দিয়ে গেছে, এটাও একটা জ্যা। আমি যদি নাম দিই, এটা এ বি একটা জ্যা, আবার সি ডি একটা জ্যা, আবার সি এখানে যদি দিই ই, এটা একটা জ্যা। এখন এটা যদি নাম দিই পি কিউ, একটা জ্যা। পি কিউ জ্যা কেন্দ্র দিয়ে গেছে, খেয়াল করো, কেন্দ্রগামী যে জ্যাটা এটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাস কি? কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাস। তো আমি দেখো এই বৃত্তে আমি অনেকগুলো ব্যাস আঁকি। এই যে একটা ব্যাস, এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। এই যে একটা ব্যাস, এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। এটা দিই এ বি, এর নাম দিই সি ডি। আবার তুমি হাজার হাজার ব্যাস আঁকতে পারবা। এই যে একটা, এটা নাম দেই ই আর এফ। এই যে একটা বৃত্তে তুমি কত ব্যাস আঁকতে পারবা। তো কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তো অ্যাকচুয়ালি এই যে এখানে খেয়াল করো, এগুলো প্রত্যেকটা এক একটা জ্যা, আর এগুলা হচ্ছে কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে সেগুলাকে কি বলে? জাস্ট ব্যাস বলে, ঠিক আছে? এর মানে খেয়াল করো, এই যে এখানে প্রত্যেকটা ব্যাসই এক একটা জ্যা হবে, কি তাই কি না? জ্যা মানে দুইটা বিন্দু পরিধির উপর থাকলেই হয়েছে, এটাই হচ্ছে জ্যা। এর মানে হচ্ছে সকল ব্যাসই জ্যা। কিন্তু সকল জ্যা কি ব্যাস? না, সকল জ্যা তো ব্যাস না। এ বি একটা জ্যা, এটা তো কেন্দ্র দিয়ে যায় নাই, এর মানে সকল জ্যা কিন্তু ব্যাস না। তো জ্যা ব্যাস বোঝা হয়ে গেছে। আচ্ছা, এখন ব্যাসার্ধ কি? খুবই ইজি। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো এইখানে দেখো আমি এতগুলো আঁকবো না, আমি জাস্ট এ বি কে রাখি। এই দেখো এ বি হচ্ছে কি ব্যাস না একটা? এই ব্যাসের অর্ধেক। অর্ধেক মানে কি? এই যে এইটুকু হতে পারে। এই যে ধরো এখানে হচ্ছে ও, এই ও এ হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? আবার ও বি ও হতে পারতো, ও বি এইটুকু ধরো নাই, থাকলে সমস্যা নাই, এমনি জাস্ট পরিমাণটা লাগবে। এই ও থেকে এই বি পর্যন্ত দূরত্বটাকে ব্যাসার্ধ বলে। খুবই ইজি। এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এবং কেন্দ্র থেকে এই যে
পরিধির যে কোনো একটা বিন্দুর দূরত্ব, শেষ। কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, শেষ। আচ্ছা এইবার বৃত্তচাপ যেটা, এটা হচ্ছে আমরা এই পার্ট অনুশীলনী 8.2 করার আগে এটা করব। এখন আমরা এইটুকু জাস্ট শিখলাম, এটা দিয়ে আমরা হচ্ছে অনুশীলনী 8.1 করে ফেলবো। আচ্ছা, তো আমরা একদম শুরুতে যেটা করব উপপাদ্য 17। তো এটা কিন্তু মানে মেনলি হচ্ছে তোমাকে একটু লজিক দিয়ে করতে হবে, খুবই ইজি এগুলো। দেখো, তো আমাদের এখানে বলা আছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটার মানে কি বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র মানে এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং ব্যাসভিন্ন কোনো জায়, ব্যাসভিন্ন মানে ব্যাস হওয়া যাবে না, ব্যাস মানে কেন্দ্রের ভেতর দিয়ে এই এবি যদি কেন্দ্রের ভেতর দিয়ে যাইতো তাহলে ওটা ব্যাস হইতো, কিন্তু ব্যাস হওয়া যাবে না, ব্যাসভিন্ন জ্যা হতে হবে। তো এই যে ব্যাসভিন্ন একটা জ্যা নিলাম এবি, এর মধ্যবিন্দু মানে এটা, তো এই মধ্যবিন্দুকে আমি এম দিচ্ছি, মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা বা রেখাংশ। তো এই ও থেকে আর এম পর্যন্ত তুমি যদি একটা সরল রেখা টান দাও, তাহলে দেখাতে হবে যে এই সরলরেখা টান দিলে ওই জ্যা এর উপর লম্ব, এই যে যে সরলরেখাটা তুমি টান দিলা এটা এই জ্যা এর উপর লম্ব হয়েছে আসলে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে তুমি যদি এই বৃত্ত থেকে এটা যদি যোগ করে দাও, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা টানো, তাহলে এটা এই এবি জ্যা এর উপর লম্ব হয়, এটা দেখাতে হবে। মানে খুবই ইজি, আমাদের দেখাতে হবে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এটা এখন দেখাবো। তো একটু দেখো, খেয়াল করো। তো প্রথমে দেখো আমরা বিশেষ নির্বাচন লিখবো। একদম শুরুতে যেটা এটা দেওয়া আছে এটাকে বলা হয় সাধারণ নির্বাচন, তোমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করবা। বিশেষ নির্বাচন মনে করি, দেখো একদম যা যা এখানে আছে ওটা আমরা এখানে লিখবো। জাস্ট মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, যার মধ্যবিন্দু এম। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যা, এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, এবং এই জ্যায়ের মধ্যবিন্দু দেখো কি এম, এবং এর মধ্যবিন্দু বা এই জ্যায়ের মধ্যবিন্দু ওই না এই জ্যায়ের মধ্যবিন্দু এম। আচ্ছা, এখন ও আর এম আমরা যোগ করছিলাম না, আমরা কিন্তু লম্বটা নিই না, আমাদের লম্ব প্রমাণ করতে হবে, কিন্তু আমরা নর্মালি হচ্ছে এই ও থেকে এমটা, এই যে ও থেকে এম এটা যোগ করছিলাম। তাহলে ও আর এম যোগ করি। এখন আমরা লিখবো প্রমাণ কি করতে হবে, এটা লিখবো যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের, তো আমাদের প্রমাণ করতে হবে যে ও এম এবি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, ঠিক আছে। তো এটাকে তুমি আবার এভাবেও লিখতে পারো, যে এটাকে এভাবে না লিখে লিখতে পারো যে ও এম রেখাংশ এবি এর উপর লম্ব, এটা আরো ভালো হয়। ও এম রেখাংশ এবি এর উপর লম্ব, শেষ। এখন এটা বিশেষ নির্বাচন শেষ। তো বিশেষ নির্বাচনের লাস্টে লিখতে হয় প্রমাণ কি করতে হবে ওটা। এখন বিশেষ নির্বাচনের পরে আমাকে অঙ্কন করতে হবে। অঙ্কন মানে হচ্ছে আমার এই প্রমাণটা করতে হলে আমার যা যা যোগ টোগ করতে হবে ওটা। যেমন এখানে আমাকে হচ্ছে ও আর এ যোগ করতে হবে, যে ও কমা এ যোগ করতে হবে, আর ও কমা বি ও যোগ করতে হবে। এটা লিখ, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এই যে এখন আমরা প্রমাণ করব, প্রমাণটা খেয়াল করো একদম মনোযোগ দিয়ে। তো প্রথমে হচ্ছে আমাদের এখন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা আগে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসম প্রমাণ করব। এখন সর্বসম মানে কি? মানে আমাদের দেখাতে হবে যে এই দুইটা ত্রিভুজ আসলে সমান ত্রিভুজ, একই ধরনের ত্রিভুজ, একই মাপের ত্রিভুজ, এটাই হচ্ছে সর্বসম। এখন সর্বসম প্রমাণ করার জন্য তোমাকে 3টা উপায় মনে রাখতে হবে। একটা হচ্ছে 4টা, বাট 3টা দিয়ে মনে রাখবা। একটা হচ্ছে তুমি যদি এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান দেখাতে পারো,
এবং একটা কোণ সমান দেখাতে পারো, তাহলে এটা সর্বসম ত্রিভুজ। এটা 1 নম্বরটা। এবার হচ্ছে দুইটা কোণ সমান দেখাতে পারো এবং একটা বাহু সমান দেখাতে পারো, তাহলে ওটা সর্বসম হবে। 3 নম্বরটা হচ্ছে তিনটা বাহুই সমান দেখাতে হবে, তাহলেও এটা সর্বসম হবে। তো আমরা এখন সর্বসম প্রমাণ করব এই দুইটা ত্রিভুজে। এখন প্রমাণ, ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম হতে কি কি সমান দেখো তো। এখানে আমরা দেখতেছি এই ত্রিভুজে এম সমান বিএম, এই দুটো ত্রিভুজে এম সমান বিএম, এ এম ইকুয়ালস টু বিএম। কেন বলো তো? কারণ এম এ বি এর মধ্যবিন্দু, এই জন্য হচ্ছে এইটা এই বাহুটা আর এই বাহুটা সমান দুইটা ত্রিভুজে। একটু লিখতে হবে এখানে যে এম এ বি এর মধ্যবিন্দু। আরো একটা সমান আছে, এই যে দেখো এদিকে খেয়াল করো, ও এ আর একটা হচ্ছে ও বি। ও এ মানে এতটুকু, ও বি মানে এতটুকু। ওরা দুজন কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই। কেন? এই যে একটা বৃত্ত, এটার কেন্দ্র ও, হ্যাঁ বৃত্তটা কেমন হলো, এটার কেন্দ্র হচ্ছে ও, ও থেকে তুমি এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, তো তুমি যতই ব্যাসার্ধ আঁকো না কেন, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এই সব ব্যাসার্ধের মান আসলে সমান হয়। এই জন্য ও এ একটা ব্যাসার্ধ আবার ও বি একটা ব্যাসার্ধ, ওদের দুজনের মান সমান। লিখবো যে ও এ সমান হচ্ছে ও বি, সাইডে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আরেকটা জিনিস সমান কি দেখো, এটা ও এম, খেয়াল করো এই যে এই জিনিসটা, ও এম হচ্ছে এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। সাধারণ বাহু চেনার একটা উপায় হচ্ছে, দেখো তোমাদের বাসায় যদি দুইটা রুম থাকে, তো দেখবা একটা রুমটা এই পাশের রুমেও পাবে ওই দেওয়ালটা, একটা দেওয়াল এই পাশের রুমেও পাবে, ওই পাশের রুমও পাবে, ওই দেওয়ালটা হচ্ছে কমন দেওয়াল, যেটা হচ্ছে বাংলায় বলা হয় সাধারণ। তো এই যে যে দুইটা ত্রিভুজ, এই দুইটা চিন্তা করো রুমের মতো, তো এই দুইটা রুমের কোন দেওয়ালটা কমন? এই ও এম দেওয়ালটা কমন না, তাহলে এটা হচ্ছে সাধারণ বাহু। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি ও এম সমান ও এম, এখানে লিখবো সাধারণ বাহু। কি বাহু? সাধারণ বাহু, সাধারণ বাহু। এই যে দেখো আমরা একটা ত্রিভুজের তিনটা বাহু সমান দেখাই ফেলছি, এর মানে এই ত্রিভুজটা আসলে সেম ত্রিভুজ, এগুলা এটা আসলে সর্বসম ত্রিভুজ, একই ত্রিভুজ। তাহলে একই রকম আর কি, ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। এখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তো আমি এখন যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে এইটার এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি, যে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। সর্বসম হওয়ার পর আমরা যা ইচ্ছা তাই বলতে পারি। তাহলে আমরা এই কোণের নামটা দেখো তো, এই কোণের নাম কি? কোণ এ এম ও। কোণ এ এম ও সমান হচ্ছে কোণ বি এম ও, বি এম ও, তাই না? এটা বলতে পারি। এখন একটা জিনিস দেখো, এই দুইটা কোণ সমান, শুধু সমান না, এরা রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কি এটা জানতে হবে। রৈখিক যুগল কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল শুধু 180 ডিগ্রি হলে হবে না, সাথে 180 ডিগ্রি হতে হবে, প্লাস ওই দুইটা কোণ অবশ্যই একটা কমন সাধারণ এই যে সরলরেখার উপর থাকবে। এই যে দেখো, এই যে একটা সরলরেখা, এই সরলরেখায় দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা কোণ, এইখানে একটা কোণ। আরেকটা জিনিস, তোমরা কোণ অনেক সময় বুঝো না, যে এই কোণটা আসলে কোন কোণ নির্দেশ করতেছে, এটা অনেকে বুঝো না, আমি একটু বুঝাই দিই তারপর এটা যাই। কোণ এ এম ও মানে হচ্ছে এই মাঝে যেটা থাকতেছে না, এই মাঝের কোণ, এম না মাঝখানে, তো আসলে আমি এই এম কোণটা লিখছি, এই এম কোণটা মাঝখানেরটা, এই জন্য এই মাঝখানের কোণটাকে আমি কিভাবে প্রকাশ করব? এ এম ও, এইটুক মাঝখানের কোণ, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে যে সরলরেখাটা হবে এবং এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে, তাহলেই হবে ওটা রৈখিক যুগল কোণ। তো আমরা এখানে দেখতেছি যে আসলে এ বি হচ্ছে সরলরেখা এবং এই সরলরেখার উপরই দুইটা কোণ অবস্থিত, এই যে একটা কোণ, এই একটা কোণ, তাহলে অবশ্যই ওটা রৈখিক যুগল কোণ এবং রৈখিক যুগল কোণের মান অলওয়েজ 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একটু ওই কথাটা লিখব। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ,
আচ্ছা, তোমরা যদি রৈখিক যুগল কোণের সাথে সম্পূরক কোণের মিল করে না, কারণ সম্পূরক কোণ হচ্ছে যে কোনো দুইটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তাহলে ওটা সম্পূরক কোণ। আর রৈখিক যুগল কোণ হচ্ছে অবশ্যই একটা সরলরেখার উপরই থাকতে হবে, বুঝছো? যুগল কোণ এটাকে শুধু রৈখিক যুগল কোণ, শুধু রৈখিক যুগল কোণ না, এবং তাদের পরিমাণও সমান, এবং এদের পরিমাণও সমান। পরিমাণ সমান কিভাবে বুঝলাম? খেয়াল করো, এই যে আমরা এইখানে দেখছি না, এই যে পরিমাণটা সমান, এই কোণও যা এই কোণও তাই। তো একটা জিনিস চিন্তা করো, ধরো টাকা পয়সার হিসাব আমরা বেশি ভালো বুঝি ছোটবেলায়। ধরো তোমার নানু হচ্ছে তোমাকে 180 টাকা দিছে ঈদ বোনাস, এখন তোমার বোনকে বলছে হাফ দিতে, তোমাকে হাফ দিতে বলছে, সমান, কারণ আমরা সমান, আমিও সমান নিব, আমার বোনও সমান নিব। সিম্পল, আমি 90 টাকা নিব, ও 90 টাকা নিবে। তাহলে যেহেতু ওরা রৈখিক যুগল কোণ, মানে দুজনের টাকার পরিমাণ 180 ডিগ্রি 180 টাকা ধরো, তো ও পাবে 90, ও পাবে 90, মানে আবার ওদের পরিমাণও সমান পাবে, ও 90 টাকা পাবে, ও 90 টাকা পাবে, তাই না? তাহলে এবং এর পরিমাণ সমান, অতএব কোণ এ এম ও সমান হবে হচ্ছে কোণ বি এম ও। কোণ বি এম ও কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি সমান হবে, বুঝছো? হ্যাঁ, 90 ডিগ্রি মানেই তো এক সমকোণ, তাই না? বা তুমি এখানে 90 ডিগ্রি না লিখে এক সমকোণ লিখতে পারো, এক সমকোণ। তাহলে দেখো আমাদের কিন্তু আমরা যেহেতু এক সমকোণ আমরা প্রমাণ করে ফেলছি, তাহলে আমরা বলতেই পারি এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই কি এই মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, এর মানে আমরা বলতে পারি যে হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি যে ওএম আসলেই লম্ব কার উপর? এ বি এর উপর। ক্লিয়ার? এই লম্ব চিহ্ন, এটা হচ্ছে লম্ব চিহ্ন, লম্ব, এটাকে লম্ব বলা হয়, লম্ব চিহ্ন, ঠিক আছে? তো এটা কিন্তু এই জিনিসটা তোমরা বুঝো না, এই রৈখিক যুগল কোণটা তোমরা বুঝো না, এইটাই তোমরা কেন জানি বুঝো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে যে উপপাদ্যটা করব 16 নাম্বারটা, যেটা বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা খুবই লজিক্যাল একটা উপপাদ্য, অ্যান্ড তোমাকে জাস্ট একটু মাথা খাটাতে হবে, তাহলেই পারবা। দেখো খুবই ইজি। বৃত্তের সকল কি বলছে? সমান জ্যা বলছে। সমান জ্যা মানে কি? প্রত্যেকটা জ্যা সমান। তো এখানে দেখো দুইটা জ্যা নিছি আমি, একটা এ বি জ্যা, একটা হচ্ছে সিডি জ্যা, এবং ওরা দুজন শুধু জ্যা না, ওরা সমান জ্যা। তো আমাদের দেখাতে হবে যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে একই দূরবর্তী, মানে সমদূরবর্তী, বুঝছো? এই যে কেন্দ্র, ধরো এটা বৃত্তের কেন্দ্র ও, এই কেন্দ্র থেকে এই এ বি এর দূরত্ব, মানে ধরো এইটুকু দূরত্ব, দুই দূরত্ব এতটুকু, এই দূরত্বটা আবার সিডি এর দূরত্ব মানে এইটুকু, এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এই কাজটা পরে করব, মানে ওরা যে সমান দূরবর্তী মানে সমদূরবর্তী, এটা আমাদের দেখাতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা? তো অ্যাকচুয়ালি প্রথমে যেটা থাকতেছে যে উপপদ্যে, এটাকে বলা হয় সাধারণ নির্বাচন, ওটা লেখা লাগবে না, তোমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করবে। ওকে, তো দেখো বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো? বিশেষ নির্বাচন আমরা এখানে যা যা দেওয়া আছে ওই জিনিসটা আমরা লিখবো, আর যা প্রমাণ করতে বলছে ওটা আমরা লাস্টে লিখবো। অ্যান্ড প্রমাণ করার জন্য যা যা লাগে সেটা আমাদের এখানে করে নিতে হবে। হ্যাঁ, তো দেখো এটাই লাগে কিনা। তো আমাদের কি দেওয়া আছে আমরা দেখি, যে মনে করি যে এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। দেখো কি লিখবা? বিশেষ নির্বাচন, আমি একটু বলি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র হতে জ্যাদ্বয় সমদূরবর্তী। এই কথাটা আমরা এখানে লিখবো জাস্ট। ওকে, তো লিখি আমরা এখানে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা। এবি ও সিডি দুটি সমান জ্যা। ওকে, প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে জ্যাদ্বয়ের দূরত্ব সমদূরবর্তী, জ্যাদ্বয় সমদূরবর্তী। প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এবি ও সিডি
জ্যাদ্বয় সমদূরবর্তী। তো এই কথাটা লেখাটা অত কঠিন কিছু না, খুবই ইজি জিনিস। এখন হচ্ছে আমরা দেখো অঙ্কন করব কিছু, আমাদের এই প্রমাণটা করার জন্য আমাদের কিছু আঁকতে হবে। এই যে জিনিসটা আঁকতে হবে সেটা আমরা যে পার্টটা আঁকবো আমরা সেটাকে অঙ্কনে চলে যাই, এটাকে বলা হয় অঙ্কন। আমরা যা যা আঁকতেছি তোমরা অলরেডি জানো। তো আমরা হচ্ছে প্রথমে এই এ বি এবং সিডি জায়ের উপর দুইটা লম্ব টানবো। তাহলে আমরা কি করবো, প্রথমে এ বি ও সিডি জায়ের উপর দুইটা লম্ব টানবো। তারপরে হচ্ছে দেখো তার কি করি আমরা, প্রথমে এ বি জায়ের উপর একটা লম্ব টানবো, তারপর সিডি জায়ের উপর একটা লম্ব টানবো। যেভাবে এই যে দেখো লম্ব টানতেছি, আমরা কি টানতেছি, লম্ব টানতেছি। তাহলে আমি একটু লিখবো যে ওই লম্ব এ বি, এটার মানে হচ্ছে ওই লম্ব টানছি কার উপরে, এ বির উপরে। এ বির উপরে হচ্ছে আমরা ওই লম্ব টানছি, এবং ওএফ লম্ব, ওএফ কার উপর লম্ব টানছি সেটা ডান পাশে লিখতে হয়, সিডির উপর লম্ব টানছি। ওএফ লম্ব সিডি আঁকি, এটা লিখবা। শেষ। এখন আমরা হচ্ছে কি করব, এই এ আর ও যোগ করে দেবো। দেখো এ কমা ও এবং সি কমা ও যোগ করব। লিখি এখানে এ কমা ও এবং সি কমা ও যোগ করি, এই কথাটা আমরা আগে লিখে নিব। এইটুকু অঙ্কন শেষ। এবার হচ্ছে মেন জায়গায় চলে আসো, প্রমাণ। আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে ওই ওই মানে কতটুকু, এতটুকু, ওই সমান ওএফ, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওরা দুজনই সমদূরবর্তী, মানে একই দূরত্বে অবস্থিত। কেন? কারণ ওই হচ্ছে এ বি জায়ের দূরত্ব নির্দেশ করে কেন্দ্র থেকে, আর সেম ভাবে ওএফ হচ্ছে সিডি জায়ের দূরত্ব নির্দেশ করতেছে। এর মানে আমি যদি বলি যে ওই সমান ওএফ প্রমাণ করতে বলি, প্রমাণ করে ফেলি, তাহলেই হচ্ছে বলতে পারবো যে হ্যাঁ তাহলে ওরা সমদূরবর্তী। তো আমাদের মেইন টার্গেট কোনটা, এইটা। তোমাদের যেমন টার্গেট ভালো রেজাল্ট করা, তেমন এটা মানে আমরা যখন এটা সলভ করবো আমাদের মেইন টার্গেট থাকবে কি, এটা প্রমাণ করা। ওকে, এটা দেখো আমরা স্টেপ বাই স্টেপ করবো। তো ফার্স্টে দেখো স্টেপ 1 বা ধাপ 1। স্টেপ 1-এ আমরা কি করব, এখানে খেয়াল করো ওই কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব না? হ্যাঁ। এবং ওএফ কার উপর লম্ব, সিডি এর উপর লম্ব না? হ্যাঁ। তাহলে এখন স্টেপ 1-এ লিখবা ওই লম্ব এ বি এবং ওএফ লম্ব সিডি। তাহলে দেখো আমরা জানি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর তুমি যদি একটা লম্ব অঙ্কন করো তাহলে ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা জানো কি না? দেখো আমি একটু বলে দিই। এটা একটা বৃত্ত, এই বৃত্তের এই যে কেন্দ্র, এবার এটা ধরো ব্যাস ভিন্ন কোনো জ্যা, ব্যাস ভিন্ন মানে ব্যাস না, ব্যাসের বদলে কোনো একটা জ্যা। তো এটা ধরো এ বি জ্যা, এবং এ বি জ্যায়ের উপর তুমি যদি কেন্দ্র থেকে একটা লম্ব টানো তাহলে অলওয়েজ এই যে এ আর বিটা এটা সমান দুই ভাগে ভাগ হবে। এটা ধরো ই, তখন এই সমান বিই হবে, এটা দুজন সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো তো আমরা তো ওই কাজটাই করছি, আমরা একটা লম্ব টানছি। লম্ব টানলে এই সমান হবে হচ্ছে বিই, আবার সিএফ সমান হবে হচ্ছে ডিএফ, কি তাই তো? হ্যাঁ, এই কথাটা আমরা এখন লিখব। তাহলে অতএব এই সমান হচ্ছে বিই, এবং এখানে এই পাশ থেকে লেখা যায় কি সিএফ। এই যে ওএফ লম্ব সিডি যদি হয় তাহলে লিখতে পারি আমরা সিএফ সমান হচ্ছে ডিএফ, সিএফ সমান হচ্ছে ডিএফ। এখানে কিন্তু সাইড নোট দিতে হবে যে কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটা তোমরা এখানে লিখে নিবা যে কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। শেষ। আচ্ছা, এখন আবার একটা জিনিস দেখো তো, এই তাহলে এইকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি না এই আসলে পুরা এ বি এর অর্ধেক, কি তাই তো? হ্যাঁ। কেন? এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাইলে এই সমান হাফ অফ এ বি। এই যে আবার লিখতে পারি আমরা এইকে কি লিখতে পারি, আবার এই সমান হাফ অফ এ বি, কি এটা লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। সেম ভাবে আমরা সিএফ কে লিখতে পারি হাফ অফ সিডি, কারণ সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক। হ্যাঁ, এবং সিএফ সমান হচ্ছে হাফ অফ সিডি। এখন দেখো আমরা এক কাজ করবো, এই দুইকে আমরা এই পাশে গুণ করে দিব, আর গুণ করে দাও, তাহলে 2AE সমান হচ্ছে এবি হয়।
এবং এখানেও সেম কাজ করো, 2টাকে সামনে নিয়ে এসো, তাহলে 2CF সমান হচ্ছে CD হয়। এইটুকু কাজ করতে হবে। এখন এখন দেখো দেওয়া আছে কি, আমরা জানি যে এটা হচ্ছে সমান জ্যা, খেয়াল করো এই জ্যা দুইটা সমান, AB আর CD হচ্ছে সমান, তাহলে এখন AB সমান হচ্ছে CD, এরা দুজন যেহেতু সমান জ্যা তো আমি সমান লিখলাম। তাহলে এখন দেখো তো ABর পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে খেয়াল করো ABর পরিবর্তে এখানে একটু লিখে নিও যে সমান জ্যা দেওয়া আছে, সমান জ্যা সমান জ্যা। আচ্ছা এখন ABর পরিবর্তে আমি লিখতে পারি 2AE, কি লিখতে পারি, হ্যাঁ 2AE। আর CDর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে CDর পরিবর্তে আমরা লিখতে পারি 2CF, তাহলে 2CF, বুঝছো? এখন দুই সাইড থেকে 2 বাদ দিয়ে দাও, বাদ দিলে কি পাচ্ছ, এই সমান হচ্ছে CF পাচ্ছ। এখন আমরা কেন এই সমান CF বের করার জন্য এত কিছু করলাম, কেন, কারণ আছে। আমরা আসলে এই দুইটা যে ত্রিভুজ দেখতে পারতেছো, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করতে হলে তোমার 3টা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে 2টা কোণ একটা বাহু সমান হতে হবে, অথবা 2টা বাহু একটা কোণ, 2টা শেষ চলে গেল। আরেকটা উপায় হচ্ছে 3টা বাহু সমান হতে হবে, তাহলে ওই দুইটা ওই দুইটা ত্রিভুজ পরস্পরের কি হবে, সর্বসম হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য আমরা এই কাজটা করলাম। কেন? কারণ আমাদের সর্বসম প্রমাণ করার জন্য, সর্বসম প্রমাণ করার পরই তো আমরা বলতে পারবো যে ওই সমান OF, এই জন্য, বুঝছো? তো এখন এই ত্রিভুজে চলে আসো, দুইটা ত্রিভুজ AEO এবং ত্রিভুজ COF হতে, বলে এই যে এখন দেখো তো আমরা অলরেডি মাত্র এই যে বের করছি যে এই সমান CF, এই মানে কতটুকু, AE মানে এইটুকু, এই যে এইটুকু, এই পুরাটুকু, এই সমান CF এইটুকু মানে এই পুরাটুকু, এটা প্রমাণ করছি। এই সমান হচ্ছে CF মাত্র প্রমাণ করছি। এবং এই দুটো ত্রিভুজে একটা বাহু সমান দেখালাম আমরা, এবার আরেকটা বাহু সমান দেখাতে পারবো, কোনটা বলো তো? এটা দেখো O যদি হয়, যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র O থেকে এর দূরত্ব আর O থেকে C এর দূরত্ব সমান না? OA মানে এইটুকু আর OC মানে এইটুকু আর এইটুকু সমান না? কেন সমান? কারণ ওরা একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তে তুমি যদি, বৃত্তটা কেমন হয়ে গেল, বৃত্তটায় তুমি যদি যতগুলো ব্যাসার্ধ আঁকো না কেন, সবগুলো আর সবগুলো সেম না আসলে, হ্যাঁ সব ব্যাসার্ধ সমান। এজন্য আমি লিখতে পারি OA সমান হচ্ছে OC। এখানে সাইড নোট দিতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে? তাহলে এবং আরেকটা জিনিস, এই কোণটা আমরা সমান দেখাতে পারবো, এই যে এই কোণটা, কেন? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? এটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কোণ AEO সমান হচ্ছে CFO। সাইডে লিখতে হবে সমকোণী ত্রিভুজ, ওকে? দুইটাই কি সমকোণী ত্রিভুজ। এখন আমরা হচ্ছে দেখো দুইটা বাহু এন্ড একটা কোণ সমান দেখাতে পারছি, এর মানে এই ত্রিভুজটা সর্বসম। তো ত্রিভুজ AEO সর্বসম চিহ্ন যে এভাবে দেয়, হ্যাঁ, ত্রিভুজ COF সর্বসম হয়ে গেছে। এখন যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে সমান, একদম সমান, ওই ত্রিভুজ যা এটাও সেম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ, সেহেতু আমরা বলতে পারবো এই বাহুটা আর এই বাহুটাও সমান, ওই বাহু এবং OF বাহুটাও সমান, এটা আমরা বলতে পারবো। অতএব আমরা বলবো যে ওই সমান হচ্ছে OF। তো আমাদের কিন্তু এইটাই প্রমাণ করাই যথেষ্ট, যে মানে এটা প্রমাণ করলে আমরা বলতে পারবো যে এই কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার দেখো এই কথাটা তোমরা একটু লিখে নিবা যে ওই এবং OF কেন্দ্র O থেকে যথাক্রমে AB ও CD জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। সুতরাং কি সমান জ্যা কেন্দ্র থেকে, মানে সব বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। শেষ। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা মূলত হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, তারপর আমরা স্টেপগুলো ফলো করব, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা উপপাদ্য 19-এ দেখো কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, মানে মাত্র যেটা করলাম ওইটারই অপোজিটটা।
আগেরবার আমাদের প্রমাণ করতে হয়েছিল যে যে ওদের মানে ওদের সমদূরবর্তী, এবার আমাদের বলছে যে সমদূরবর্তী দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এই জ্যা দুইটা সমান, এ বি জ্যা আর সিডি জ্যা এরা দুজন আসলে সমান, এটা প্রমাণ করতে হবে। সেম জিনিসটা। তো দেখো আমি একটু লিখি, বিশেষ নির্বাচনে কি লিখবো আমরা, খেয়াল করো। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে যা যা আছে আমরা তাই লিখবো। এ বি এবং সিডি দুটি জ্যা, এটা সমান জ্যা বলবো না আমরা, কারণ সমান জ্যা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লিখবো যে মনে করি। আচ্ছা, এবার দেখো ও থেকে আমরা একটা লম্ব টানবো এ বি এর উপর। ও থেকে এ বি এর উপর যদি লম্ব টানি, তাহলে আমি ধরতেছি এটা ওই লম্ব, এবং সিডি এর উপর আর একটা লম্ব টানবো, সেটা হচ্ছে এফ। তাহলে লিখবো যে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি রেখার উপর বা জ্যা এর উপর বা জ্যা দ্বয়ের উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব আঁকি। দেখো আমরা লম্ব আঁকছি না, লম্ব আঁকি। এখন এই যে লম্ব দুইটা আঁকলাম, এই লম্ব দুইটাই আসলে জ্যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে, তাই না? হ্যাঁ। তো এখন বা তাহলে অতএব ওই ও ওএফ লম্বদ্বয় জ্যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে, জ্যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। যদি দূরত্ব নির্দেশ করে, তাহলে দেখো আমাদের তো বলেই দিছে যে এটা সমদূরবর্তী, যে সমদূরবর্তী যদি হয় তাহলে দেখাতে বলছে জ্যা সমান, তাই তাহলে সমদূরবর্তী বলেই দিছে, তাহলে ওই সমান হচ্ছে ওএফ। অতএব ওই সমান হচ্ছে ওএফ হবে। এইবার আমরা লিখব প্রমাণ করতে হবে যে এই এ বি সমান হচ্ছে সিডি, এটা প্রমাণ করতে হবে। এ বি সমান হচ্ছে সিডি। তাহলে এখন দেখো অঙ্কনে আমরা কি লিখবো বলতো, অঙ্কন যা যা আমাদের প্রমাণ করতে যা যা আঁকা লাগবে সেটা। তো আমরা ও থেকে এ যোগ করব, ও থেকে সি যোগ করব, যেটা যোগ করবো আমি লিখি ও কমা এ এবং ও কমা সি যোগ করি, ঠিক আছে? এখন আমাদের মেন কাহিনী শুরু। এবার আমাদের দেখাতে হবে ওরা দুজন হচ্ছে সমান। একদম সেম কাহিনী, আমরা আগে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। এই দুইটা ত্রিভুজ দেখতে পারতেছো, এটাকে সর্বসম প্রমাণ করব। নাম কি কি দুইটা ত্রিভুজের প্রমাণ, আমি এখানে লিখি প্রমাণ। ত্রিভুজ কি কি হতে এ ই ও এবং ত্রিভুজ সি এফ ও হতে কি কি সমান, দেখো তো ওই মানে এইটুকু সমান এইটুকু ও এফ, এই যে ওই সমান ও এফ সমদূরবর্তী, তাই ওই সমান হচ্ছে ও এফ, ঠিক আছে? এখানে লিখবা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা বলতে পারি ও এ সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও এ সমান হচ্ছে ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোট দিতে হবে, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে নিও, ঠিক আছে? আরেকটা কি দেখো সমান দেখাতে পারি আমরা, এই যে তো এখানে খেয়াল করো যে আমরা এখানে এই লাইনটা দেখো, ও থেকে এ বি সি ডি জ্যায়ের উপর লম্ব আঁকছিলাম আমরা, একটা হচ্ছে ওই লম্ব আর একটা ও এফ লম্ব। তো ওই যদি লম্ব আঁকি তাহলে এটাও 90 ডিগ্রি কোণ, আবার এটাও 90 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান কোণ এই দুইটা ত্রিভুজে। তাহলে এই কোণের নাম কি, এই কোণের নাম হচ্ছে কোণ এ ই ও। তাহলে কোণ এ ই ও সমান কোন কোণটা বলো তো, এই কোণটা, এই কোণের নাম কি, কোণ সি এফ ও। সাইডে লিখবা যে এক সমকোণ, ঠিক আছে? কি লিখবা, এক সমকোণ, বা লম্ব ওটা লিখতে পারো না, এক সমকোণ লিখতে পারো, এক সমকোণ বা সমকোণী ত্রিভুজ এটাও লিখতে পারো, সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা বাহু একটা কোণ সমান দেখাইছি, তাহলে দুইটা বাহু একটা কোণ সমান দেখালেই এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেছে, মানে সমান। তাহলে ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও, শেষ, সর্বসম করা শেষ। এখন যে জিনিসটা করবো, যেহেতু সর্বসম হয়ে গেছে, আমরা বলতে পারি এখন যে এই সমান হচ্ছে সিএফ,
লিখবো যে অতএব এই সমান হচ্ছে CF, এটা হবে। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখি। এখন মজার কাহিনী দেখো কি, আমরা কি জানি যে আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব টানি, ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে না, হ্যাঁ মানে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এই কেন্দ্র থেকে আমরা যখন লম্ব টানছিলাম, তাহলে পুরা AB কে 2টা ভাগে ভাগ করছে, তাই কি না? তাহলে দুইটা ভাগে ভাগ করা হয়, তাহলে এই সমান আসলে হাফ অফ AB না? এই সমান হচ্ছে হাফ অফ AB, এবং এই হচ্ছে পুরা AB এর অর্ধেক, এবং CF সমান হচ্ছে হাফ অফ CD, এবং CF সমান হচ্ছে হাফ অফ CD। এখন তোমাকে এখানে হচ্ছে এই কথাটা লিখতে হবে, এখানে সাইড নোট দিতে হবে। আমি একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। এই যে এখানে সাইড নোট দিতে হবে, লিখবা যে জানি বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। লিখে নি। এখন যেহেতু এখন 1 নং সমীকরণে আমরা মানটা বসাবো। 1 নং সমীকরণে দেখো এই সমান CF বলছে, এই সমান বলছে হচ্ছে CF, তাহলে এই সমান আমরা লিখতে পারি হাফ অফ AB, এই সমান আমরা কি লিখতে পারি? হাফ অফ AB। আর CF সমান আমরা লিখতে পারি হাফ অফ CD, হাফ অফ CD। দুই সাইড থেকে হাফ বাদ দিয়ে দাও, তাহলে AB সমান CD। আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে, এই যে AB সমান CD প্রমাণ করতে বলছে। তো এগুলো কিন্তু একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়, অত কঠিনও না যে তুমি পারবে না। তুমি জাস্ট সুন্দর করে চিত্রটা আঁকবা এন্ড বোঝার ট্রাই করবা কি বুঝ, আর একটু বেসিকটা স্ট্রং থাকতে হবে। যেমন অনেকে কোনই বুঝো না তোমরা এখনো, তোমরা ধরো SSC পরীক্ষা দিবা কিছুদিন পর, বাট তোমরা অনেকেই জানো না যে কোন কি নিব। ইভেন তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ বুঝো না অনেকে, তারপর হচ্ছে এটাও বুঝো না যে সন্নিহিত বাহু কি। তারপরে এগুলো আচ্ছা, তোমাদের যদি এগুলোতে কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্টস করে জানিও, আমি এটার উপর পুরো একটা ভিডিও দিব। যেমন হচ্ছে সন্নিহিত বাহু, তারপর সমকোণী ত্রিভুজ বুঝো, তারপর হচ্ছে রৈখিক যুগল কোণ কি, যেমন আজকে করালাম একটা, তারপরে পূরক কোণ, তারপরে সম্পূরক কোণ, এগুলো তোমরা বুঝো না। যদি না বুঝো আমাকে একটা কমেন্টস করে দিও, আমি অবশ্যই তোমাদের এটার উপর একটা ভিডিও দিব। আচ্ছা, এটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনুসরণীয় 8.1-এর 7 নাম্বারটা। তো এখানে বলছে যে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তম জ্যাটি হয়ে গেছে, জ্যা দিয়ে একটু স্পেস হবে, জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী মানে কেন্দ্রের কাছে। তো একটু বোঝার ট্রাই করে, এখানে বলছে যে দুইটি জ্যায়ের মধ্যে, এই যে এখানে আমি দুইটা জ্যা নিয়েছি, একটা হচ্ছে AB জ্যা আর একটা হচ্ছে CD জ্যা। এই দুইটা জ্যায়ের মধ্যে সব থেকে বড় যে জ্যাটা, সেটা হচ্ছে কেন্দ্রের নিকটবর্তী মানে কেন্দ্রের কাছে। এই যে সবচেয়ে বড় হচ্ছে AB জ্যা, এটা কেন্দ্র থেকে কাছে আছে, আবার এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে আছে। আয় হায় রে, এটা দিয়ে তো ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে যে ABটা কেন্দ্র থেকে কাছে মানে OE, কাছে মানে কি OE ছোট আর OFটা বড়, এটা প্রমাণ করলেই হয়ে যাবে, বুঝছো? তো এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। বিশেষ নির্বাচন। তো প্রথমে তো সিম্পল কথাবার্তা লিখতে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, AB ও CD দুটি জ্যা ব্যাস ভিন্ন জ্যা দিলে বেশি ভালো হয়। এখন হচ্ছে আমরা ও থেকে AB জ্যা এবং CD জ্যায়ের উপর লম্ব টানবো। তো এটা একটু লিখি। এখন কেন্দ্র ও হতে AB ও CD জ্যা দ্বয়ের উপর যথাক্রমে দুইটা লম্ব টানছি, একটা OA লম্ব আর একটা হচ্ছে OF লম্ব। OE আর কি, OE এটা OE এবং OF লম্ব টানি। এবার বলো তো, যদি লম্ব টানি তাহলে নিশ্চয়ই A আর B সমান হবে কি, তাই তো? হ্যাঁ, লম্ব টানার পর এই সমান হবে হচ্ছে B এবং CF সমান হবে DF।
কারণ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। এখন মেন পয়েন্টটা আসলে যে যদি এই এ বিটা আসলে যদি বড় হয় এবং সিডি যদি ছোট হয়, যদি এ বি ইজ গ্রেটার দেন সিডি এবং যদি আসলে এটা হয়, তবে প্রমাণ করতে হবে যে যদি এই এবিটা আসলে বড় হয় সিটি যদি ছোট হয়, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে যে এই যে আমি তো বললামই যে ওইটা আসলে বা ওএফ আসলে ওই থেকে বড়, মানে দূরে আছে। ওই মানে ওইটা কাছে, ওই ছোট, এখানে ওই ছোট মানে কি উল্টা করেও দিতে পারো, এই যেরকম ওইটা ছোট ওএফটা বড়। দূরত্ব ওই মানে এটা কাছে, ছোট মানে কাছে, আর ওএফ মানে দূরে। তো আমাদের তো দেখাইতেই বলছে যে বৃহত্তম জায়গাটি কেন্দ্রের নিকটবর্তী, বুঝছো? তাহলে অঙ্কনে আমাদের কি কি করতে হবে একটু দেখি। অঙ্কনে কি করতে হবে? তো আমরা প্রতিবার যেটা করি এ আর ও যোগ করি আর সি আর ও যোগ করি। তাহলে এ কমা ও এবং সি কমা ও যোগ করি, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ দেখো খুবই সোজা। তো আমরা প্রথমে খেয়াল করো, এই একটা ত্রিভুজ দেখতে পারতেছো আর একটা এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ না? তো পিথাগোরাস অ্যাপ্লাই করবো আমরা এখানে। কেন অ্যাপ্লাই করবো? কারণ আছে। তো লিখবো যে ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানি তো। হ্যাঁ, অতিভুজ স্কয়ার। প্রথমে হচ্ছে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার মানে ও এ স্কয়ার সমান লিখতে পারি এ স্কয়ার প্লাস ওই স্কয়ার, এই স্কয়ার প্লাস হচ্ছে ওই স্কয়ার। এবং এইটার ক্ষেত্রে কি লিখতে পারি? ওসি স্কয়ার মানে অতিভুজ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে সমকোণ, লম্ব হচ্ছে অতিভুজ হচ্ছে কি ওসি, এর ক্ষেত্রে লিখতে পারি ওসি স্কয়ার সমান হচ্ছে সিএফ স্কয়ার প্লাস ওএফ স্কয়ার, সিএফ স্কয়ার প্লাস ওএফ স্কয়ার। কি পারি এটা লিখতে? অবশ্যই পারি। তো এখন একটা জিনিস দেখো, আমরা জানি যে ও এ সমান ওসি। কেন বলো তো? একই বৃত্তের ব্যাসার্ধ তাই। তো আমরা জানি যে ও এ সমান হচ্ছে ওসি। এখানে লিখতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখন আমি দুইটার পরে স্কয়ার দিয়ে দিব জোর করে। কেন দিব? কারণ আছে। ওসির উপর দুই সাইড আমি স্কয়ার করলাম। এইবার দেখো তো, ও এ স্কয়ারের মান আমি জানি এবং ওসি স্কয়ারের মান আমি জানি, তাই তো? তাহলে ও এর মান আমি কি লিখবো? ও এর মান লিখবো এটা এই স্কয়ার প্লাস হচ্ছে ওই স্কয়ার। আর ওসির মান কি লিখবো? এই যে এটা সিএফ স্কয়ার প্লাস হচ্ছে ওএফ স্কয়ার। এখন আমি জাস্ট এই যে এখানে খেয়াল করো, বা এক কাজ করবো, এখানে এই যে দেখো এখানে আমাদের এই যেটা আছে এই স্কয়ার সাথে এই যে সিএফটাকে এই সাইডে নিয়ে আসবো, মাইনাস সিএফ হয়ে যাবে। এখানে কি থাকে? ওএফ থাকে, মাইনাস এই ওইটাকে এই পাশে নিয়ে আসলে ওই স্কয়ার হয়ে যায়। এই যে এটাকে হচ্ছে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন হচ্ছে আমাদের মেইন কাজটা করব। আমি একটু এখানে কি লিখতে পারবো? আচ্ছা, এই কথাটা তো তোমরা লিখে ফেলছো অলরেডি, এটা আমি মুছে দিই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো অলরেডি। এখন আমাদের একটা জিনিস দেওয়া আছে যে এই খেয়াল করো, এইটা আমাদের দেওয়া ছিল। এখন বা কিন্তু লিখতে পারো, কিন্তু এ বি ইজ গ্রেটার দেন সিডি। দুই সাইডে হাফ দিয়ে গুণ করে দাও, দুই সাইডে। এই সাইডে হাফ দিয়ে গুণ করো। কেন করতেছি? কারণ আছে। কোনো কিছু কারণ ছাড়া আমরা করব না, কারণ আমরা স্মার্ট, তাই না? বা এবার হাফ অফ এ বি কে আমরা কি লিখতে পারি? হাফ অফ এ বি মানে কি বলতো? এই আমরা লিখতে পারি না যে এইটা আসলে পুরা এ বি এর অর্ধেক না, তাই কি না? হ্যাঁ, তাহলে আমি হাফ অফ এ বির পরিবর্তে আমি লিখতে পারি এই, বুঝছো? তাহলে আমি লিখবো এখানে এই লিখবো ইজ গ্রেটার দেন হাফ অফ সিডি। এবার সিডি এর অর্ধেক কত? সিএফ। এখন কথা হচ্ছে কেন আমি এই কেন লিখবো? আমি তো বিইও লিখতে পারতাম। আবার হাফ অফ সিডি এর অর্ধেক আমি সিএফ না লিখে ডিএফও তো লিখতে পারতাম,
কিন্তু আমি চাচ্ছি ত্রিভুজের ভিতর থাকতে, এই জন্য, বুঝছো? কারণ আমাদের এই নিচের জিনিসগুলো লাগবে না। আচ্ছা, এখন বা দুই সাইডে স্কোয়ার করে দাও, এই স্কোয়ার সিএফ স্কোয়ার, দুই সাইডে স্কোয়ার করে দিয়েছো। বা এখন এই সিএফটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই স্কোয়ার মাইনাস হচ্ছে সিএফ স্কোয়ার, ওখানে থাকে 0। এবার দেখো তো এটা চেনা যায়? 1 নং এর দিকে তাকাও, এই যে এই স্কোয়ার সিএফ স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি? ওএফ, আর এটা লিখতে পারি না? আমি লিখতে পারি যে ওএফ স্কোয়ার মাইনাস হচ্ছে ওই স্কোয়ার গ্রেটার দ্যান 0। এবার ওইটাকে ওই সাইডে নিয়ে যাও, অতএব ওএফ স্কোয়ার সমান, সমান না কিন্তু, ইজ লেস দ্যান ওই স্কোয়ার। বা এখানেও বা দিতে পারো, দুই সাইড থেকে স্কোয়ার উঠায় দাও, স্কোয়ার উঠায় দিলে শুধু কি থাকে? ওএফ থাকে। ওএফ ইজ গ্রেটার দ্যান কি? ওই। তো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, কি আমাদের এটা প্রমাণ করতে বলছিল না যে ওইটা ছোট, এটা উল্টা করেও লিখতে পারো, যেভাবে লিখতে পারো, ওই লেস দ্যান ওএফ, একই। এই হা করা মুখটার দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? যে এটা কোন দিকে, এটা দেখতেছো এই দিকে, যে দিকে এটা হচ্ছে বড়, এই মুখটা যার দিকে থাকবে সেটা বড়। তো আমি তো ওইটার কোনো চেঞ্জ করি নাই, এইভাবে লিখতে পারি। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। এটা খুবই মানে ইজি একটা জিনিস, একদমই কঠিন না, আমার তো একদমই কঠিন লাগে না। ওকে, 8 নাম্বারটা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে হচ্ছে দেখো বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে জ্যা পিকিউ সমান এক্স। একটা জ্যা আছে যেটা পিকিউ, এটার ভ্যালু দেওয়া আছে এক্স সেন্টিমিটার, এবং ও আর লম্ব পিকিউ। এই ও আর কার উপর লম্ব বলে দেওয়া আছে, যে লম্ব পিকিউ এর উপর লম্ব, এটা বলে দেওয়া আছে। চিত্রটাও দেওয়া ছিল। কতে বলছে যে কোন কিউ ও এস এর পরিমাণ নির্ণয় করো। তো কিউ ও এস কই? এস মানে এই কোণটা, এই কোণের মান বের করতে বলছে। ক্লিয়ার? এই কোণের মান আমরা এখন বের করব। দেখো, তো প্রথমে এই কোণের মান আমরা কিভাবে বের করতে পারি এটা জানার আগে আমাদের একটু এখানে একটা জিনিস দেখো, এই ত্রিভুজটাকে আমি একটু আলাদা করে এদিকে নিয়ে আসি। একটু খেয়াল করো, এখানে আমি এই ত্রিভুজটাকে এখানে আলাদা করে আমি নিয়ে আসছি, এই পি কিউ ও ত্রিভুজটা। এখন এটা জানার আগে, এটা বের করার আগে একটা জিনিস জানতে হবে যে বহিস্থ কোণ কি, অন্তঃস্থ কোণ কি, এটা জানতে হবে। এই যে ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে তুমি বাড়াই দিবা। ধরো এটা একটু দিকে দিই, তো এখানে 3টা বাহু থাকে ত্রিভুজের। তো আমি দেখতেছি পিও যে বাহুটা, এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি যেভাবে, একদম সরলরেখা বলা যায়, সোজা। তো এই যে কোণটা, বাড়তি একটা কোণ পাইছি আমরা, দেখছো? এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হবে, এটা আমরা শিওর। কিন্তু এই বাড়তি যে কোণটা আমরা পাচ্ছি, এটা দেখো এখানে এস দিছে নাম, কিউ ও এস, এটাকে বলা হয় বহিস্থ কোণ। কি বলা হয়? বহিস্থ কোণ। আচ্ছা, এবার এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ, এই যে এটার সাথে যেটা আছে সেটা বাদে এই বাকি যে ত্রিভুজের দুইটা কোণ আছে না, তো এই বহিস্থ কোণ সমান, মানে এই যে কোণ কিউ ও এস, এই বহিস্থ কোণ হবে হচ্ছে এই অন্তঃস্থ যে বাকি দুইটা কোণ আছে, এই কোণটা, এই একটা কোণ, এই দুইটা কোণ, এই কোণের নাম হচ্ছে কি? ও পি কিউ। আর এই কোণের নাম হচ্ছে কি? ও কিউ পি। ও কিউ পি, এই দুইটা কোণের যোগফলের সমান হবে এই বহিস্থ কোণটা। এই লজিকটা তোমাদের জানতে, মানে বেসিক, এটা লজিক না। তো কি বললাম যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান হবে হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান বা সমষ্টির সমান। এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। ওকে, এখন আমরা প্রমাণে চলে যাই। দেখো, তো আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে বলছে এখন ও পি কিউ হতে। তো এই ত্রিভুজে দেখো আমরা বলতে পারি যে ওপি মানে এইটা সমান হচ্ছে ও কিউ মানে এইটা, এই দুইটা কিন্তু সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ তাই। তো ত্রিভুজ এত হতে ও পি সমান হচ্ছে ও কিউ আমরা লিখতে পারি। সাইড নোট দিতে হবে কি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো ওপি সমান ও কিউ যদি হয়, তো এই ত্রিভুজে ও এটার যদি বাহু দুইটা সমান হয়, তাহলে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণও সমান হয়। এই যে ওপিটা যদি ও কিউ এর সমান হয়, তাহলে এই ওপি এর বিপরীত কোণ কোনটা? এই কোণটা, এই কোণটা, কোণের নাম কি? কোণ ও কিউ পি। এটা সমান হবে হচ্ছে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা, এটার নাম হচ্ছে ও পি কিউ। ও পি কিউ ওরা সমান হবে। এটা খুবই বেসিক একটা লজিক, মানে এটা তোমাদের জানার কথা যে সমান সমান বাহুর বিপরীত কোণও সমান হয়। ঠিক আছে, এখন এই
এরা আবার কার কত ডিগ্রি বলো তো? যেহেতু ওরা এই একটা 30 ডিগ্রি, তাহলে এই দুইটা আসলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝছো? এই মানে এই কোণটা আর এই কোণটা সমান কোণ, এর মানে একটা কোণ 30 ডিগ্রি, মানে পুরাটা এই দুইটা কোণই কি 30 ডিগ্রি। বুঝছো? এখন আমরা ওই জিনিসটা করবো যেটা আমরা মাত্র শিখলাম। এখন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ পি ও কিউ, এর বহিস্থ কোণ, এর বহিস্থ কোণের নাম বলো। এই যে পি ও কিউ, ও পি কিউ কে, এটা যদি তুমি এদিকে বাড়াও তাহলে এই যে এর বহিস্থ কোণ এটা, তাই না? হ্যাঁ, তাহলে এটার বহিস্থ কোণ কি? বহিস্থ কোণের নাম হচ্ছে কোণ কিউ ও এস। এটা সমান হবে হচ্ছে এই অন্তস্থ দুইটা কোণের সমান। ঠিক আছে? বহিস্থ কোণ এটা এবং বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ, কোণ দ্বয় কি কি বলতো? দুইটা কোণ আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। এই কোণের নাম হচ্ছে ও পি কিউ, ও পি কিউ, এবং আরেকটা কোণের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ও কিউ পি, ও কিউ পি। আমরা মাত্র শিখলাম যে কি বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, মানে সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি বহিস্থ কোণ মানে এই কোণটা, কোণ কিউ ও এস, এটা সমান হবে হচ্ছে এই দুইটা কোণের যোগফলের সমান, মানে কোণ ও পি কিউ প্লাস হচ্ছে কোণ ও কিউ পি। কি তাই তো? হ্যাঁ। বা কোণ ও কিউ, কিউ ও এস সমান হচ্ছে এইটা, এটা বলো তো কত ডিগ্রি করে? এটাও 30, এটাও 30, এটাও 30 ডিগ্রি প্লাস হচ্ছে এটাও 30 ডিগ্রি, সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এগুলো আসলে এমসিকিউতে আসে, তো এমসিকিউতে আসলে তো তুমি এভাবে করবা না, তুমি তো ডিরেক্ট করবা। আচ্ছা, খতে দেখো বলছে আমাদের প্রমাণ করতে বলছে যে পিএস জ্যা বৃত্তটির বৃহত্তম জ্যা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। পিএস জ্যাটা যে বৃত্তের বৃহত্তম জ্যা, এটা প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে দেখো পিএস জ্যাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, খেয়াল করো কেন্দ্র দিয়ে যাচ্ছে, ওটা পরে আসি। তো আমরা আগে আমাদের প্রমাণ করতে হবে যেহেতু বৃহত্তম জ্যা, তো এখানে দুইটা জ্যা আছে, একটা হচ্ছে পিএস জ্যা আর একটা হচ্ছে পিকিউ জ্যা। তো একটু বিশেষ নির্বাচন লিখতে হবে, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তো এই প্রমাণের জন্য আমাদের এইগুলা কিছু লাগবে না, এই আরটার লাগবে না, এটা লিখবে না। ওকে, এটা লাগবে না আমাদের, এটা লেখার দরকার নাই। বিশেষ নির্বাচনে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা হচ্ছে পিএস জ্যা এবং পিকিউ জ্যা, পিএস ও পিকিউ দুটি জ্যা। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলো তো? পিএস জ্যাটা বড়, পিএস জ্যা বড় কার থেকে? পিকিউ জ্যা এর থেকে, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করব। এখন এখানে আমরা আমাদের অঙ্কন আর কিছু লাগবে না, এই জন্য আমরা ডিরেক্ট প্রমাণে চলে যাব। অঙ্কন প্রমাণে আমরা লিখবো যে যেহেতু দেখো পিএস জ্যাটা কেন্দ্রগামী জ্যা, এটা লিখবো যেহেতু পিএস জ্যাটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা, ঠিক আছে? যদি কেন্দ্রগামী পিএস যদি কেন্দ্রগামী জ্যা হয় তাহলে পিএস আসলে কি? একটা ব্যাস। ক্লিয়ার? অতএব পিএস একটি ব্যাস, বা পিএস বৃত্তের ব্যাস। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো কেন্দ্র ও থেকে ও কিউ যা হবে, ও এস ও তাই হবে, আবার ও পিও তাই হবে। মানে এরকম, এটা হচ্ছে ও থেকে ও এস যা হবে, এটা ধরো 5, আবার ও কিউ তাই, এটাও 5, আবার ও পি, এটা পি, মানে এটা পি, এটাও হচ্ছে 5, দূরত্ব সমান, তাই না? হ্যাঁ, তাহলে অতএব কি লিখতে পারি? ও পি সমান হচ্ছে ও এস সমান হচ্ছে ও কিউ, তাই না? আমরা লিখতে পারি। এখানে আমরা লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখবো। এখন এই ত্রিভুজটা দেখতে পারতেছো যে এটা পি ও কিউ, এই ত্রিভুজে কি অ্যাপ্লাই করবো দেখো, ত্রিভুজ পি ও কিউ হতে, তো এই ত্রিভুজে আমরা যদি লিখতে পারি যে ও পি প্লাস হচ্ছে ও কিউ ইজ গ্রেটার দ্যান পি কিউ, এটা লিখতে পারি। কেন বলো তো? এই ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু থেকে বৃহত্তম, এটা আমরা জানি।
তো এই জন্য এই দুইটা বাহুর যোগফল হচ্ছে তৃতীয় বাহু হচ্ছে পি কিউ বাহু, এই পি কিউ বাহু থেকে বড়। এটা লিখতেই পারি আমি, হ্যাঁ। কেন লিখলাম? কারণ আছে। এখন আমরা ওপি কে লিখে দিব, ওপি প্লাস হচ্ছে ও কিউ। ও কিউকে আমরা কি লিখতে পারি? এই যে ওপি, ও কিউকে আমরা ওপি লিখতে পারি, আবার ওএস কেও হচ্ছে আমরা ওপি লিখতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কোনটা লিখবো? ওএস লিখবো আমরা। কেন লিখবো? কারণ আছে, ওএস। এখন দেখো ওপি আর ওএস তুমি যদি যোগ করে যে ওপি যোগ ওএস, তাহলে পিএস পাচ্ছ না? হ্যাঁ, তাহলে পিএস পাচ্ছ। তো পিএস ইজ গ্রেটার দ্যান পিকিউ। এই যে হয়ে গেছে। তো আমরা এই কাহিনীটা করার জন্য এটা করলাম। তো খ নাম্বারটা অনেক ইজি, বুঝছো? তো এটা নর্মালি মনে হয় না আসবে। আচ্ছা, এবার গ নাম্বারে দেখো কি বলছে আমাদেরকে। তো গ নাম্বারে বলছে যে ও আর সমান যদি এটা হয়, ও আর মানে কোনটা? এটা হচ্ছে ও আর। ও থেকে আর এর মান দেওয়া আছে বলে এক্স এর মান বের করতে বলছে। তো এখানে আমাদের দেখো দেওয়া ছিল যে পি কিউ এর মান দেওয়া ছিল, পি কিউ মানে এটা পুরাটা। তো পি কিউ সমান দেওয়া আছে হচ্ছে এক্স। তাহলে বলো তো পি কিউ সমান যদি এক্স হয়, তো পি আর সমান হচ্ছে কিউ আর, এই দুইটার মান কি হবে? পি আর সমান কিউ আর, এই দুইটার মান হচ্ছে x/2 হবে, কারণ এই পুরাটা হচ্ছে x। তাহলে অর্ধেক কত? x/2, তাই না? x কে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটা। তো এইটুকু আমরা করলাম। এবং আমাদের বলা ছিল ও, এই যে ও আর লম্ব হচ্ছে পি কিউ, এই জন্যই হচ্ছে আমরা এটা লিখতে পারলাম। তো আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে ও আর সমান এই যেটা 1/2 -2। এত সবগুলোই সেন্টিমিটারে দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে। এটা সব সেন্টিমিটার লিখে নিও। তো এক্স এর মান বের করতে বলছে। তো আমরা একটা জিনিস খেয়াল করে, এখানে পি কিউ দেওয়া আছে। পি কিউ মানে কতটুকু? পি থেকে কিউ, আমি এটা দেখাই। পি কিউ দেওয়া আছে মানে এই পুরাটা আমাদের লাগবে না। তো আমাদের হচ্ছে পি আর লাগবে। এই যে আমরা যদি এই ত্রিভুজটা খেয়াল করি, এই ত্রিভুজটা আমি এখানে আলাদা করে লিখি। এই যে এটা ও, এটা আর, এটা হচ্ছে কিউ। তো এই ত্রিভুজটা একটু খেয়াল করো, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই ত্রিভুজে আমাদের কি জানা আছে? কিউ আর জানা আছে। কিউ আর হচ্ছে কত? x/2। এবং আরেকটা জিনিস কি জানা আছে? আর কিছু জানা নাই না? না, আর একটা জিনিস জানি, ও আর জানি আমি। এটা একটু মুছে দিলাম, পরে আঁকবো। ও আর জানি হচ্ছে যে এটা x/2 মাইনাস হচ্ছে 2, এটা হচ্ছে ও আর। এই ত্রিভুজে আমি একটা কোণও জানি। তো দেখো তো এখানে আমাদের এটাকে আমি যদি tan থিটা অ্যাপ্লাই করি, যে ত্রিভুজ ও কিউ আর হতে tan থিটা যদি আমি অ্যাপ্লাই করি, tan থিটার মান কত? 30 ডিগ্রি। tan থিটা মানে কি? টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কোনটা? ও আর হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে কি? কিউ আর। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান হবে ও আর এর মান হচ্ছে x/2 - 2 ভাগ কিউ আর এর মান কত? কিউ আর এর মান হচ্ছে x/2। তো তোমরা এখন করবা কি? এটাকে লসাগু করে হাবিজাবি করো। শোনো, তোমাদের একটা শর্টকাট আইডিয়া দিই। যদি দেখো যে এরকম ভগ্নাংশ আসছে, তো হরের দিকে তাকাবা, হরের দিকে দেখবা যে কি আছে? 2 আছে না? তো তুমি হচ্ছে এই উপর নিচের 2 দিয়ে গুণ করে দিবা। কেন করবা? দেখো কি কেন করবা। এখানে তো 1/√3 থাকে, বাট এই সাইডে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, x/2 × 2, তাহলে 2 কেটে যায়, শুধু x থাকে। তাহলে একটু নিচে লিখি 1/√3। তো এখানে হচ্ছে শুধু x থাকে, x মাইনাস এইটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা রাশিকে 2 2 যা 4 ভাগ এখানেও 2 দিয়ে গুণ করতে হবে নিচে। তাহলে x/2 × 2 মানে কি? xই থাকে। তাহলে এখানে নিচে থাকে হচ্ছে x। এটা বুঝছো? হ্যাঁ। এখন আমরা এই সাইডে একটু করে ফেলি, আর গুণ করে এটাকে। আর গুণ করলে হচ্ছে √3x মাইনাস হচ্ছে 4√3 সমান হচ্ছে x। তাহলে এখানে বা এটাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে √3 - x = 4√3। এখন এখানে x কমন নাও, √3 - 1 থাকে = 4√3। এখান থেকে x এর মানটা বের করবা। x সমান হচ্ছে 4√3/√3 - 1। তো এটাকে তুমি ভগ্নাংশ করে নেওয়ার থেকে বেস্ট হয় হচ্ছে ক্যালকুলেশন করে হরে তুমি কিছু একটা বানানো। এই যে দেখো না কি করতে পারি এটাকে। তো এটার পরের লাইনে আমি লব ও হরকে দেখো যা ছিল এটা লিখলাম। তো বিপরীত অনুবন্ধীদের গুণ দিব, মানে নিচে হর আছে না,
এখানে মাইনাস আছে, আমি জাস্ট প্লাস দিব, এটা দিয়ে উপর নিচে গুণ দিব। কেন? এটা লাভ কি আমার আছে, অনেক লাভ আছে। তো নিচে উপর নিচে গুণ দিলে দেখো এটার সাথে প্রথমে এটা গুণ হবে, এটার সাথে এটা যদি গুণ হয়, না ওটা দরকার না, এটা পরে 4√3 আর √3 + 1, আর এদিকে হচ্ছে দেখো a + b × a - b সূত্র পড়তেছে, মানে a² - b², √3² মাইনাস হচ্ছে 1²। তাহলে আমি একটু করি এই সাইডে, তাহলে x = থাকে হচ্ছে এখানে 4√3 + 1 বাই, এখানে দেখো রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে 3 থাকে, 3 - 1 মানে হচ্ছে 2 থাকে, 2 এর সাথে 4 কে কাটলে কি হয়? 2 থাকে। তাহলে x = হচ্ছে 2√3 × √3 + 1, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমরা 8.2 করব। তো এখানে হচ্ছে দুইটা উপপাদ্য একদম অনেক ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 20 আর 22 নাম্বারটা সিকিউতে কিন্তু প্রচুর আসে। আর হচ্ছে আমি অনুশীলনী থেকে এই 3টা প্রবলেম সলভ করাবো, ঠিক আছে? এটাও কি জ্যামিতির পার্ট। তো এটার আগে আমি একটু জাস্ট 2 মিনিট আবার একটু বেসিক নিয়ে আলোচনা করি। তো এখানে যা যা লাগবে এটা করার জন্য, তো ফার্স্টে হচ্ছে বৃত্তচাপ কি। তোমরা অনেকেই জানো বৃত্তচাপ কি। এই যে দেখো একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু নিবা। তো এই একটা বিন্দু নিলাম, আমি এই একটা বিন্দু নিলাম। তো এই বিন্দুটাকে তুমি এখান থেকে একটু কাটবা, কাটার পর দেখো এরকম একটা জিনিস পাচ্ছ। আলাদা করে যদি ফেলো, আলাদা করার দরকার নাই, তো এটাকে a দাও, এটাকে b দাও। তো এই ab হচ্ছে বৃত্তের চাপ। এখন এখানে খেয়াল করো একটু জিনিস, এখানে কিন্তু তুমি যখন এখান থেকে এটা কেটে নিবা, দুইটা বৃত্তর মতো চাপ পাবা। দেখো এই বৃত্তচাপ কিন্তু দুইটা হয় আসলে, একটা হচ্ছে এই বড়টা, এই বড় অংশটা, আর একটা হচ্ছে ছোট অংশটা। তুমি যদি এই বৃত্তটাকে ধরো, এই সেম বৃত্তটাকে তুমি কাটছো, এখান থেকে কাটছো, এখান থেকে কাটছো, এই যে কাটছো, এটা যদি একটু নিচে নামাসো তখন আরো ভালো করে বুঝতে পারতে যে এটা। তো এখানে এই যে বড়টা দেখতে পারতেছো, এই যে এদিকে এই বড়টা যেটা, এটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্তচাপ। এই যে অধিচাপ, অধিবৃত্তচাপ, অধিচাপ বলবা, ঠিক আছে? আর হচ্ছে এই নিচে যেটা আছে সেটাকে বলা হয় উপচাপ। তো এই যে বৃত্তচাপের দুইটা অংশ আছে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ, ঠিক আছে? ছোট অংশটা হচ্ছে উপচাপ, আর এই বড় যে অংশটা সেটা হচ্ছে অধিচাপ। এটা বোঝা হয়ে গেছে। তাহলে বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ শেষ। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি। আচ্ছা, তো এখন হচ্ছে বৃত্তস্থ কোণ কি। তো একটু খেয়াল করো, এই যে আমি উপচাপটা আঁকছি, তো এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র ছিল এখানে, রাইট? হ্যাঁ, আমি যদি ঠিক করে দিই, এই যে এটা হচ্ছে কেন্দ্র ছিল। এখন বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে দুইটা বিন্দু, এইখান থেকে তুমি আমার এই যে চাপটা দেখতেছো এবি চাপ, এই চাপের উপর তুমি যদি এই পরিধির যে কোনো একটা পাশে, ধরো এখানে হচ্ছে আমি একটা বিন্দু নিলাম, এবার এই বিন্দুটার সাথে এটা যোগ করে দাও, এর সাথে এটা যোগ করে দাও, আবার বি এর সাথে এটা যোগ করে দাও। তো এই যে এবি চাপের উপর এই যে পরিধির সাথে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এটাকে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এবি চাপের উপর বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এই যে দেখো এটা উপচাপ, কিন্তু এবি উপচাপের উপর বৃত্তস্থ কোণ। যাই হোক, এবার একটা জিনিস খেয়াল করো, কেন্দ্রস্থ কোণ কি। বৃত্তস্থ কোণ তোমরা বুঝছো, এবার কেন্দ্রস্থ কোণ কি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রের সাথে যেটা উৎপন্ন হবে। ধরো হচ্ছে যে ছোট অংশটা, এটা এ, এটা বি, আমি এখানে কেন্দ্র দিচ্ছি, তো এই কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন হবে, যে এরকম করে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যেমন এটাতে আমি আঁকি, এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বুঝতে পারছো? এবার আরেকটা জিনিস লাগবে, যেটা এখানে লিখি না, এবার লেখা উচিত ছিল, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি। অর্ধবৃত্তস্থ কোণ হলো, দেখো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রর আমি এখানে একটা ব্যাসার্ধ আঁকলাম, ব্যাসার্ধ ধরো এ বি ব্যাসার্ধ। এবার এই ব্যাসার্ধের এখানে একটা বিন্দু পাইছি, এখানে একটা বিন্দু পাইছি। এবার এক কাজ করব, এই যে এ বিন্দু থেকে আমি মানে এই পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিব, ধরো আমি একটা সি একটা বিন্দু নিলাম। এবার এই বিন্দু থেকে এটা যোগ করবা, এটা যোগ করবা, যোগ করার পর অবশ্যই এটা 90 ডিগ্রি হবে, এবং এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়, আমরা এটা প্রমাণটাও করব এই যে উপপাদ্য 22 নাম্বারটা। তো তুমি এখানে যতগুলো আঁকো, দেখো আমি এখান থেকে আরেকটা আঁকবো, যে এখানে এইখানে এই যে এটাও হচ্ছে 90 ডিগ্রি হবে। আবার এখানে একটা বিন্দু নিতে পারি আমি, এটা ডি, এটা ধরো ই একটা বিন্দু, এখান থেকে আবার এটা টানো, এটা টানো, এটাও হচ্ছে 90 ডিগ্রি হবে। যতগুলা তুমি অর্ধবৃত্তস্থ কোণ আঁকো সবগুলাই 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা উপপাদ্য করব। আচ্ছা, এখন হচ্ছে উপপাদ্য 20 নাম্বারটা দেখো। তো এখানে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ
বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে এই যে যে দেখো খেয়াল করে এটার এই যে চাপ কোনটা বলো তো, এখানে দেখো এই যে বি আর সি, এই বিসি চাপ দেখো, আমি একটু আঁকি। এই যে এই বিসি চাপের উপর দণ্ডায়মান এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রের সাথে যে কোণটা এটা কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের সাথে এই পরিধির উপর যেটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণের নাম কি? কোণ বিওসি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে বৃত্তস্থ কোণের নাম কি? এই কোণের নাম কি? বিএসি। কোণ বিএসি, এটা দ্বিগুণ। এটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝছো? তো এটা একটু রেখে দেয় আমি এখানে। তো এখন আমাদের ফার্স্টে হচ্ছে বিশেষ নির্বাচনটা লিখতে হবে, যা আমরা লিখতেছি এত সময় ধরে। তাহলে দেখো আমি লিখি বিশেষ নির্বাচন। তো আমাদের যা যা এখানে দেওয়া আছে আমরা ওটাই লিখবো। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এই যে কোণ বিএসি, কেন্দ্রস্থ কোণ নাকি বৃত্তস্থ কোণ? কেন্দ্রস্থ কোণ। এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে বিসি চাপের উপরে, এখানে দেখো বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওসি। এটাই আমরা একটু লিখবো। দেখো তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর, উপচাপ লিখলে বেশি ভালো হতো, কারণ বিসি চাপ না, এখানে বিসি চাপ লিখতে হবে। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি বলতো? কেন্দ্রের সাথে যে কোণ, এটা কোণ বিওসি। এবং বৃত্তস্থ কোণ এটা, এবং বৃত্তস্থ কোণের নাম কি? বিএসি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এটা প্রমাণ করতে হবে আমাদের যে কোণ বিওসি মানে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো আমাদের একটা জিনিস আঁকতে হবে এখানে, ওই জিনিসটা যা যা আমরা করবো সেটা অঙ্কনে যাবে, আমরা জানি। তো আমরা এখানে হচ্ছে দেখো আমরা এই কেন্দ্র, এই যে এই বিন্দুটা, এই বিন্দু থেকে কেন্দ্রগামী একটা রেখাংশ আঁকবো এইভাবে সোজা, একদম সোজা। একটু বাঁকা গেছে, সমস্যা নেই, তোমরা সোজা করে আঁকবা। তো এ থেকে কেন্দ্রগামী একটা রেখাংশ, যে কোনো একটা রেখাংশ এডি আঁকবো, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এখন করবো যে এ থেকে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। শেষ। এখন আমাদের প্রমাণে চলে আসো। খুবই ইজি, দেখো একটু স্টেপ বাই স্টেপ করতে হবে, একটু মনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা একটু খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ আমি যদি মার্ক করে দেই, এখানে দেখো আমি গ্রিন কালার দিয়ে মার্ক করে দিই। এই যে ত্রিভুজটা দেখতেছো, ওটা মুছে দিই। এই যে ত্রিভুজটা দেখতেছো, এই যে এটা, এই যে আমি ডট ডট দিয়ে ফেলছি। তো এই যে ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজের বহিস্থ কোণ নিব আমরা। বহিস্থ কোণ আমরা শিখছি না? আমি শিখাইছি না? হ্যাঁ। তো বহিস্থ কোণ এই কোণের নাম কি? ত্রিভুজটার নাম কি? এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কোণ বিওডি। এই যে এইটা হচ্ছে বহিস্থ কোণ। বলতো এই বহিস্থ কোণ আসলে এই কোণ আর এই কোণের সমান হবে না? হ্যাঁ। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি লিখবো যে এখন ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণের নাম কি বলতো? কোণ বিওডি, মানে এই কোণটুকু, কোণ বিওডি। এই কোণটা সমান হবে হচ্ছে এই কোণটা, মানে এই ত্রিভুজের এই বাকি যে দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটার যোগফল। এই কোণের নাম কি বলতো? এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে বিএও প্লাস কোণ। এই কোণের নাম কি? এবিও। আচ্ছা, তো আমরা এইটুকুকে 1 নং সমীকরণ দেব। ওকে, আচ্ছা। এখন দেখো একটা জিনিস, এটা তো আমরা বহিস্থ কোণ জানি, কিন্তু এই ত্রিভুজে ও এ সমান ও বি লিখতে পারি আমরা। আবার কেন লিখতে পারি বলতো? খুবই সিম্পল, ও এ সমান হচ্ছে ও বি।
কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ঠিক আছে। এখন দুইটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে তাদের বিপরীত কোণগুলাও পরস্পর সমান। তো ও এ এর বিপরীত কোণ কোনটা? ও এ মানে এইটা, এই বাহুটা, এই ও এ বাহুর বিপরীত কোণ, এটার অপোজিট কোণ হচ্ছে এইটা, বি কোণ। কি তাই না? এইভাবে দেখো অপোজিট কোণ কিভাবে শিখবা। এটা এটা ধরবা, এভাবে ধরে এভাবে আসতে থাকো, আসতে থাকো, আসতে থাকো, আসতে থাকে, এই যে এটা হচ্ছে অপোজিট কোণ। ঠিক আছে, তাহলে এই কোণের নাম কি? এই যে এই কোণের নাম কি? এ বি ও। এ বি ও সমান ও বি এর অপোজিট কোণ কোনটা? ও বি কই? ও বি মানে এইটা, এটা এভাবে তুমি এভাবে যাবা যাবা, এই যে এ কোণটা, এইটা, এই কোণের নাম হচ্ছে বি এ ও, কোণ বি এ ও। ঠিক আছে, এখানে লিখবা সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান। এখন কিছুই না, আমরা এই যে যে মানটা দেখছো, এই 1 নং সমীকরণে এই মানটা বসাবো আমি। এবার দেখো 1 নং হতে, 1 নং হতে এই বি ও ডি আমি রাখবো, বি ও ডি রাখবো সমান। আচ্ছা, আর এখানে আছে কি কি? বি এ ও, বি এ ও প্লাস কোণ এই যে দেখো এ বি ও। এই এ বি ওর পরিবর্তে আমি কি, এই যে দেখো এ বি ও, এ বি ও না লিখে আমি বি এ ও লিখতে পারি, কারণ এ বি ও যে কোণ নির্দেশ করতেছে এটা সেম কোণ। তাহলে আমি এইটার পরিবর্তে আমি কি লিখবো? বি এ ও লিখবো, বি এ ও লিখবো। তাহলে দেখো আমাদের এখানে বি ও ডি সমান থাকতেছে হচ্ছে, এখানে দুইটা কোণ হয়ে গেছে, সেম কোণ দুইটা, তাহলে 2 ইন্টু কোণ বি এ ও। এটা হচ্ছে 2 নং সমীকরণ দাও। এখন দেখো আমরা বি ও ডি পাইছি, খেয়াল করো বি ও ডি, বি ও ডি মানে এইটুকু পাইছি। এখন আমরা অনুরূপভাবে এই ত্রিভুজটাকে নিয়ে সবকিছু করব, কিন্তু এত কিছু আমরা লিখবো না। তো খেয়াল করো তো, এখানে বি ও ডি সমান কি পাইছি আমরা? বি ও ডি সমান পাইছি হচ্ছে 2 গুণ মানে 2 ইন্টু কোণ বি এ ও। তো সেম ভাবে আমরা অনুরূপভাবে লিখবো, অনুরূপভাবে, অনুরূপভাবে কোণ সি ও ডি, সি ও ডি সমান কি লিখতে পারি? 2 ইন্টু কোণ সি এ ও, এই কোণটা লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে সি এ ও, কারণ যদি বি ও ডি সমান 2 ইন্টু কোণ বি এ ও হয়, তাহলে সি ও ডি সমান হবে 2 ইন্টু কোণ সি এ ও। বুঝছো? যদি না বুঝছো আবার একটু টেনে দেখো, সমস্যা নেই। এটা হচ্ছে আমি 3 নং সমীকরণ দিব। এবার হচ্ছে কিছুই করব না, আমি 2 আর 3 নং সমীকরণ যোগ করে দিব, তাহলে উত্তর হয়ে যাবে, এই যে মিলে যাবে, প্রমাণ শেষ। তাহলে দেখো 2 আর 3 নং সমীকরণ যোগ করে দিচ্ছি, যোগ করে দাও। তাহলে এই পাশে হচ্ছে থাকে কোণ বি ও ডি প্লাস, আর এখানে হচ্ছে এটার বাম পক্ষ আর এটা সিওডি, সিওডি সমান 2, এটা হচ্ছে 2 ইন্টু বি এ ও, একবার কমন নেই 2, বি এ ও প্লাস কোণ হচ্ছে সি এ ও, সি এ ও। তাহলে দেখো এবার এবার পার্টটা ইন্টারেস্টিং, দেখো বিওডি মানে বিওডি মানে এইটুকু, এত কোণ আঁকা হয়ে গেছে, মানে এইটুকু যোগ হচ্ছে সিওডি, সিওডি মানে এইটুকু। তাহলে এই পুরাটা না, এই পুরাটা, পুরাটা কত? বিওসি, আসলে পুরাটা কত? বিওসি না? হ্যাঁ বসটা কিন্তু বস, আচ্ছা বিওসি বস, বিও ডাবল এস বস, বচ। আচ্ছা, তারপর এটা সমান হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু বিএও, বিএও মানে এই কোণটা যোগ সিএও, সিএও মানে এই কোণটা, মানে এই পুরা কোণ, পুরা কোণের নাম কত? বি এ সি, বি এ সি প্রমাণিত। না বুঝলে আবার একটু টেনে দেখো, এই লাইনটা আমি কিছুই করি নাই, এই কোণটার সাথে এই কোণটা যোগ করে দিছি, তাহলে এই পুরা কোণটা, পুরা কোণের নাম কত? বি এ সি। বুঝছো? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, ঠিক আছে? তোমরা যারা বুঝো নাই একটু টেনে আবার দেখো, পেছনে যাও, পেছনে যাও। এখন উপপাদ্য 22 করবো। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ওই যে আমরা অর্ধবৃত্তস্থ কোণ কি, এটা আমি তোমাকে বললাম না, তো ওইটাই আসলে অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ, এটা
মানে কিভাবে এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান আসলে 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। আমরা দেখো কিভাবে করব। তো এটা প্রমাণ করার আগে আরেকটা জিনিস দেখো, আমরা এইখানে মাত্র যেটা প্রমাণ করলাম উপপাদ্য 20-এ ছিল যে এই যে কেন্দ্রস্থ কোণটা ছিল, কেন্দ্রস্থ কোণ বিওসি, এটা বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোণ বিএসি। আমার কথা একটু মন দিয়ে শুনো। দেখো আমরা মাত্র প্রমাণ করছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি যদি ঠিক উল্টা করে বলি, আমি যদি বলি যে তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কি হবে না? অবভিয়াসলি হবে, অবভিয়াসলি হবে, কেন হবে না? তো আমি যদি এইটাকে, এই সেম জিনিসটাকে আমি যদি এইভাবে লিখি যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ আগে লিখবেন, এখন লিখবো বৃত্তস্থ কোণটা। এই বৃত্তস্থ কোণের নাম কি? বিএসি। এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, 1/2 কোণ বিওসি। তাও তো আমি লিখতে পারি, এটারও কিন্তু প্রমাণ আছে। এই যে দেখো আমরা যখন এই যে 4 নং সৃজনশীলটা করব তখন বুঝতে পারবে, 4 নং সৃজনশীলে মনে হয় এই প্রমাণটা আছে, ঠিক আছে? তো এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের কি, যেহেতু আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে? সেম ওই যে আমি বললাম না টাকা পয়সার হিসাব বেশি বুঝবে। ধরো তোমার ছোট ভাই আছে, এখন সে হচ্ছে, তুমি হচ্ছে ঈদ বোনাস পাবা ডাবল। এখন আমি যদি উল্টা করে বলি তোমার ছোট ভাই পাবে অর্ধেক, তাও তো হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা বুঝে ফেলছো তোমরা। এখন দেখো অর্ধবৃত্তস্থ কোণ 100 গুণ, এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে হচ্ছে আমি লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তো প্রথমে আমরা এখানে যা যা আছে ওটা লিখবো। যে মনে করি, দেখো আমাদের এই ত্রিভুজে কি আছে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এ বি একটা ব্যাস, এটা একটা ব্যাস। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস, এ বি একটি ব্যাস। এবং আরেকটা জিনিস দেখতেছি যে কোণ এ সি বি একটা বৃত্তস্থ কোণ, এবং কোণ এ সি বি একটি বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, সরি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই অর্ধবৃত্তস্থ কোণ আসলে 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এই অর্ধবৃত্তস্থ কোণ মানে এ সি বি আসলে 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে, বা এক সমকোণ। আচ্ছা, অঙ্কনে আমরা দেখো কি করব, যে এখানে এ বি দেখতেছো, এ বি এর যে পাশে সি আছে, যেখানে সি আছে, এই যে এখানে সি আছে না, তো এই সি এর অপোজিট প্রান্তে এই যে এখানে আমি একটা বিন্দু নিব, সেটার নাম দেব ডি। এটাই আমরা এখানে লিখবো যে এ বি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে ডি বিন্দু নেই। আচ্ছা, এবার হচ্ছে প্রমাণ করতে হবে, প্রমাণে চলে আসি। তো এখন প্রমাণে আমরা কি করব, দেখো এখানে চাপ আছে, এই এ বি যে চাপটা দেখতেছো, এই যে একটা বৃত্ত, ধরো এই বৃত্তের এ আর বি, এটা এ এটা বি, তো এ বি চাপ, তো এই পাশেরও একটু চাপ হয়, এই পাশেও চাপ হয়। তো আমি এক্স্যাক্টলি এই পাশের চাপটাকে নেওয়ার জন্য আমি ডি বিন্দুটা নিয়েছিলাম, নাম ধরে বলবো যে এ ডি বি চাপ, মানে এই চাপটা, এই যে এই চাপটা। দেখো তো এই চাপের উপর দুইটা কোণ আছে। কি কি কোণ আছে? এই এ ডি বি এই চাপটা, আবার দেখাই, এই চাপটার উপর দুইটা কোণ আছে। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেটা হচ্ছে সরল কোণ হয়ে গেছে, খেয়াল করো, এটা কিন্তু 180 ডিগ্রি হয়ে গেছে। হোক, আমাদের তো এটা দেখার দরকার নেই, আমাদের মেন হচ্ছে এডিবি চাপের উপর দুইটা কোণ আছে, একটা কেন্দ্রস্থ কোণ, আর এই চাপের উপরে আরেকটা কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই না? আমরা এই জিনিসটা একটু লিখবো যে এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে কি? কেন্দ্রস্থ আসলে এটা সরল কোণ, এই জন্য সরল কোণ লিখতে হবে। কেন্দ্রস্থ সরল কোণ হয়ে গেছে না? কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ
বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের নাম কি? এসিবি, এসিবি। এইবার একটা জিনিস খেয়াল করো, এখন এই যে মাত্র আমি তোমাদের যেটা দেখালাম এখানে, আমরা দেখো এটা দুইটা ভাবে আমরা করতে পারি। আমরা হচ্ছে এই বিওসি সমান হচ্ছে মানে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এটা দিয়েও করতে পারি, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক এটা দিয়েও করতে পারি। তোমার যেটা ভালো লাগে সেটা করবা। যে আমি এই যে এইভাবে করতে পারি যে বৃত্তস্থ কোণ মানে কি? এ সিবি, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হাফ অফ কোণ এ ও বি। হ্যাঁ, এ ও বি এটাও করতে পারি, আবার 2 ইন্টু দিয়েও করতে পারি, যে এরকম করে। কেন্দ্রস্থ কোণ কই? এই যে এটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি সমান হবে 2 ইন্টু কোণ এ সি বি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা। তো তোমাদের বইয়ে এটা দিয়ে করা আছে, কোনটা বলো তো? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা দিয়ে করা আছে। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? এটা এ সি বি। কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা এ ও বি। আচ্ছা, এইবার বলো তো এই কোণ এ সি বি সমান হাফ অফ এ ও বির মান কত? এ ও বি আসলে কি এক সমকোণ না? মানে 180 ডিগ্রি না? এক সমকোণ না, এক সরল কোণ, মানে 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে এ ও বির পরিবর্তে আমি লিখতে পারি 2 সমকোণ, 2 সমকোণ। তাহলে 2 2 কেটে যায়, তাহলে এক সমকোণ। অতএব কোণ এ সি বি সমান হচ্ছে এক সমকোণ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, খেয়াল করো। এই যে এসিবি, এসিবি এই বৃত্তস্থ কোণটা যে আমাদের 90 ডিগ্রি, এটাই তো প্রমাণ করতে বলছে। বুঝছো? না বুঝছো আর একটু টেনে আবার চেষ্টা করো, নিশ্চয়ই বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো 8.2 এর 1 নম্বর যে ম্যাথটা আছে, এটা অনেকগুলো স্টার দিয়ে দাও, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তো এখানে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ মানে একটা বৃত্তে একটা চতুর্ভুজ থাকবে এবং ওই চতুর্ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুগুলা পরিধির উপর থাকবে। এটাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ। একদম পুরো মানে বৃত্তটার কি বলে পরিধির উপরে প্রত্যেকটা শীর্ষবিন্দু থাকবে। তো এই যে দেখো বৃত্তে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ যেটা এ বি সি ডি। তো এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করেছে। এসি কই কর্ণ? এই যে এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ দেখতেছো, এবং বি আর ডি এই কর্ণটা এই ই বিন্দুতে মিলছে, এটা বলছে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে যদি ছেদ করে তাহলে প্রমাণ করো যে এ ও বি কই, এ ও বি কই, এ ও বি এটা আমাদের যোগ করতে হবে, যে এ ও বি এইটা প্লাস হচ্ছে সি ও ডি এটা সমান 2 ইন্টু। আচ্ছা, ওটা আমরা পরে দেখতেছি, আমাদের আগে একটু কাজ করতে হবে। দেখো বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? যোগ করতে হবে আমাদের এখানে বিশেষ নির্বাচন। হ্যাঁ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এটা লিখবো আমরা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন আমাদের প্রমাণ যা করতে হবে এখন সেগুলো এখন নাই, না থাকার কারণে আমরা সবগুলো আগে যোগ করে নিব। দেখো এই যে প্রথমে দেখো এ ও বি লাগবে, এ ও বি নাই, তো এ ও বি যোগ করব, এ ও মানে ও থেকে এ যোগ করব, ও থেকে বি যোগ করব, আবার ও থেকে সি যোগ করব, আবার ও থেকে ডি যোগ করব। এই কাজটা আমরা করব, সবগুলো যোগ করব। আমরা লিখি যে ও এ, তারপর হচ্ছে ও সি নাকি ও বি, ও বি, তারপর হচ্ছে ও কমা সি আর একটা কি ও কমা ডি যোগ করি। এইবার আমরা লিখতে পারবো প্রমাণ। প্রমাণ কি করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ওই যে ওখানে দেখো এ ও বি, এ ও বি কই খুঁজো তো, এ ও বি মানে এই কোণটা, এই কোণটা প্লাস কোণ সিওডি, সিওডি মানে এই কোণটা সিওডি, এটা হবে হচ্ছে 2 গুণ, হায় হায় রে তো এদিকে লিখে ফেলছি, 2 ইন্টু কোণ হচ্ছে এ ই বি, এ ই বি মানে এই যে এই কোণটা এ ই বি দেখতে পেয়েছো, এ ই বি মানে এই যে এই কোণটা এ ই বি
2 ইন্টু হবে, কিন্তু আগে 2 গুণ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু মনে রাখা অনেক ইজি, খুবই ইজি। দেখো খুব, আমি যেভাবে মনে রাখতাম আগে, এখন তোমাদের আমি শেখাচ্ছি। দেখো প্রমাণ, আমাদের অঙ্কন লাগবে না এটার জন্য। একটু খেয়াল করো, এখন প্রথমে হচ্ছে আমরা দুইটা, এখানে অনেকগুলা চাপ আছে দেখতে পারতেছো। এ বি একটা চাপ, বিসি একটা চাপ, আবার সিডি একটা চাপ, আবার এডি একটা চাপ। বাট আমরা দুইটা চাপ নিয়ে কাজ করব। একটা হচ্ছে এ বি চাপ, এদিকে দেখো এ বি চাপ, আর একটা হচ্ছে সিডি চাপ। কেন করব বুঝতে পারবা। দেখো প্রথমে এ বি চাপের উপর, এ বি চাপের উপর দণ্ডায়মান মানে এ বি চাপের উপর দেখো এখানে দুইটা কোণ পাওয়া যাবে। একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর একটা কি বলতো কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা বলতো, আমি একটু দেখো কি কালার দিয়ে দেখাবো। এই যে দেখো, তো এ বি চাপের উপর দণ্ডায়মান একটা হচ্ছে কেন্দ্রর সাথে যে কোণ, কেন্দ্রস্থ কোণ এটা, এবং এটা তো কেন্দ্রস্থ কোণ আমরা দেখতেছি। এবং দেখো বৃত্তস্থ কোণ দুইটা আছে, খেয়াল করো। আমি এটা ধরে যদি এদিকে চলে আসি, এই যে একটা বৃত্তস্থ কোণ পাচ্ছি। আর একটা আমি যদি এইটা ধরে আবার এইদিকে চলে আসি, তাহলে এই যে একটা বৃত্তস্থ কোণ পাচ্ছেন। কথা হচ্ছে কোন বৃত্তস্থ কোণ নিব আমরা। দেখো এই বৃত্তস্থ কোণ নিব, এই যে এইটা। কেন এটা নিব, কারণ আছে। এই যে ত্রিভুজটা দেখতেছো এ ই ডি, আমরা এই ত্রিভুজের ভিতর থাকার ট্রাই করব। আমি একটু করে দিই, এই যে আমরা এই ত্রিভুজে থাকার ট্রাই করব। এই জন্য আমরা এটার বৃত্তস্থ কোণটা এটা নিব। তাহলে একটু খেয়াল করো, তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি, কোণ এই যে কেন্দ্রস্থ কোণ, তো এটা দেখাই যাচ্ছে। এই যে এটা এ ও বি সমান বৃত্তস্থ, না সমান লেখার দরকার নেই, ও বৃত্তস্থ কোণ কি, এ ডি বি। তাহলে এদের ভিতরে সম্পর্কটা কি আমরা এখন লিখবো। অতএব বৃত্তস্থ মানে এটা, আর কেন্দ্রস্থ হচ্ছে এ ও বি। তাহলে এ ও বি সমান হবে 2 ইন্টু কোণ এ ডি বি। এবার এটাকে একটা জিনিস খেয়াল করো, এ ও বি আমি রেখে দিচ্ছি সমান 2 ইন্টু এ ডি বি। আমি এ ডি বি মানে এই কোণটা বোঝাই। তো আমি এ ডি বি না লিখে আমি এ ডি ই লিখলে কি কোনো সমস্যা? আমার তো একই কোণই বোঝাচ্ছে, তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে আমি এ ডি বি না লিখে আমি লিখবো এ ডি ই। কেন আমরা কেন বলো তো, এ ডি ই আমরা ওই ত্রিভুজে থাকার ট্রাই করব। দেখো ডট দেওয়া আছে, এটাকে আমি 1 নং সমীকরণ দিব। তো এখন এই সেম কাহিনীটা আমি সিডি চাপের জন্যও করব, সিডি চাপের উপর করব। তাহলে দেখো সেম ভাবে লিখবো, সিডি চাপের উপর দণ্ডায়মান, এই যে এটা সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো। দেখো তো সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে সিডি চাপের উপর এই যে কেন্দ্রের দিকে চলে যাও, এই যে এই কোণটা। এবং বৃত্তস্থ কোণ কোনটা, দেখো এখানেও দুইটা, এই যে সিডি এদিকে যাও, এই যে একটা, আবার এই সিডি থেকে আবার এইদিকে যাও, এই দেখো আর একটা। কোনটা নিব বলো তো। হ্যাঁ এইবার তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বলছো যে হ্যাঁ এই ডট ডট যেটা এইটা নিব, এই কোনটা নিব। যারা বলতে পারছো তার কি, তারা অবভিয়াসলি মনোযোগ দিছো ক্লাসে। তো এখন আমরা এই কোনটা নিব, বৃত্তস্থ কোণ। আমরা এটা নিব না, কারণ আমরা এই ত্রিভুজে থাকার ট্রাই করব। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনটা, কেন্দ্রস্থ কোণ তো এটা ডি বা সিওডি। এবং বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ সিএডি। তাহলে আমরা এদের ভিতর সম্পর্কটা লিখব। সম্পর্কটা কি বলতো, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ সিওডি সমান হচ্ছে 2 ইন্টু কোণ সিএডি, তাই না। হ্যাঁ, আবার এইখানেও আমরা একই কাজ করব, সিওডি সমান লিখব 2 ইন্টু কোণ সিএডি কই বলতো, সিএডি মানে এই কোণটা বোঝায়, কিন্তু আমি সিএডি না বলে আমি বলবো ইএডি। এইটা একই কোণই তো বোঝাচ্ছে, কিন্তু ইএডি কেন বললাম, কারণ আমরা ওই ত্রিভুজে আসার ট্রাই করতেছি। তাহলে আমরা এখানে লিখবো সিএডি না লিখে লিখবো ইএডি। এটাকে 2 নং সমীকরণ দিব, এবার যোগ করে দিব, প্রমাণ হয়ে যাবে দেখবা। এবার আরেকটু কাহিনী করতে হবে, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা দেখছো ডট ডট দিয়ে রাখছি, এই ত্রিভুজের বহিস্থ কোণ আছে একটা, খেয়াল করো এই ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ। আমি এবার একটু রেড কালার করে দিই,
ওহো ADE, যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার বহিস্থ কোণ দেখো, আমি যদি এটাকে একটু বর্ধিত করি, তো এই যে কোণটা দেখতেছো এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ নিয়ে কাজ করব আমরা এখন। আমরা দেখো ত্রিভুজ ADE এর বহিস্থ কোণের নাম কি? AEB। AEB সমান কি হবে বলতো? এইটা এই বহিস্থ কোণ সমান হবে হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, মানে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। তাহলে এই কোণের নাম কি? EAD। আগে এই কোণটা লিখি, ADE প্লাস কোণ EAD। বুঝছো এটা? মানে আমরা ওই ত্রিভুজের বহিস্থ কোণ নিয়ে কাজ করলাম। কেন করলাম এখনই বুঝবা। এখন আমরা এই দুইটা সমীকরণ 1 আর 2 নং সমীকরণ যোগ করে দেব, আর এটাকে 3 নং সমীকরণ দাও। এবার 1 আর 2 নং সমীকরণ যোগ করো। যোগ করলে দেখো এখানে বাম পাশে আছে AOB আর COD। AOB প্লাস কোণ COD, আর ডান পাশে 2 যদি কমন নেই থাকে ADE আর EAD। ADE প্লাস EAD। এবার দেখো তো কি করবো আমরা বলো তো, আমাদের প্রমাণের দিকে তাকাও একটু। প্রমাণে আমাদের অলরেডি বাম সাইড আমাদের মিলে গেছে, আমাদের শুধু ডান সাইডটা মিললে হয়ে যায়। তো আমাদের জাস্ট সব মিলে গেছে, জাস্ট ADE এদিকে তাকাও। এই যে ADE প্লাস EAD এর পরিবর্তে আমরা লিখতে পারি AEB, তাই না? হ্যাঁ, তাহলে লিখতে পারি AEB। এই যে প্রমাণিত হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং কিন্তু এটা কিন্তু তোমাকে 2 বার অন্তত প্র্যাকটিস করতে হবে। মানে এটা কিন্তু বুঝলে অনেক ইজি, আর একটু মনে রাখতে পারলে ইজি। আমরা এই ত্রিভুজটা নিয়ে অলওয়েজ কাজ করব, তাহলে তোমাদের খুব ইজি লাগবে। না হলে কিন্তু এটা মাথায় ঢুকবে না, মনে হবে যে কেন করলাম, মানে হওয়া যাওয়া বড় একটা অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু টাইম নিয়ে তোমরা প্র্যাকটিস করবা যাতে কোনো ভুল না হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা একটু 2 নম্বরে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তো আমাদের দেখো বলা হয়েছে যে ADB প্লাস কোণ BDC এক সমকোণ হলে, এটা আমাদের দেখো বলছে যে ADB মানে এইটা যোগ BDC মানে এইটুকু, এইটা আমাদের বলছে যে এক সমকোণ মানে 90 ডিগ্রি হলে আমাদের প্রমাণ করতে বলছে যে AOC একই সরলরেখায় অবস্থান করে। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা দেখো এটার আমাদের ডিরেক্ট আমরা একটু লিখি, আমরা বিশেষ নির্বাচন। আচ্ছা দেখো বিশেষ নির্বাচন আমাদের কিন্তু বলেই দিছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা বলেই দিছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো খেয়াল করো, এটা আমাদের বলেই দিছে 90 ডিগ্রি। তো আমরা একটু লিখবো যে বিশেষ নির্বাচনে। দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, লিখে নিব তোমরা। ওকে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, এখন যার আমাদের প্রমাণ করতে বসে হচ্ছে কি AOC, এটা একই, ও বিন্দুটা একটু এদিকে হয়ে গেছে, এটা এদিকে দিয়ে দাও। একই সরলরেখা অবস্থান করে। তো আমরা একটু আমি লিখি, দেখো বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যার কোণ ADB প্লাস কোণ BDC সমান এক সমকোণ। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে AO, আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু অঙ্কন করতে হবে আমাদের। আমরা আচ্ছা অঙ্কন পরে করবো। AOC একই সরলরেখায় অবস্থিত। এবার হচ্ছে প্রমাণ। দেখো এটা অঙ্কন লাগবে না, এটা অলরেডি আমরা আগে থেকেই AC হচ্ছে ব্যাস এঁকে নিব। ঠিক আছে, আচ্ছা এবার প্রমাণে আমরা কি করব? প্রমাণ হচ্ছে একদমই ইজি। প্রথমে দেখো আমাদের যেটা দেওয়া আছে কি এই কোণটা হচ্ছে এক সমকোণ, এটা আমাদের দেওয়া আছে। তো
আমরা লিখবো কি দেওয়া আছে যে কোণ, এই যে এই কোণটা এক সমকোণ, আমরা একটু লিখি যে কোণ এডিবি প্লাস কোণ বিডিসি সমান হচ্ছে এক সমকোণ। এটা অতএব এবার দেখো এই কোণটা মানে এই পুরা কোণ, এই পুরা কোণটা না, এই পুরা কোণটার নাম কি? এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ যোগ করি পুরোটা এডিসি। এডিসি সমান হচ্ছে এক সমকোণ, এক সমকোণ। এখন দেখো আমরা একটা জিনিস জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, তাই না? আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়, তার মানে তো এটা অর্ধবৃত্তস্থ কোণ, না হলে 90 ডিগ্রি কেন হবে, তাই না? এর মানে এই আমরা এটাও জানি যে এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস, তাহলে জানি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এক সমকোণ, এবং এখানে এসি বৃত্তের কি বলতো ব্যাস, এসি বৃত্তের ব্যাস। এসি যদি বৃত্তের ব্যাস হয় এবং এই এডিসি এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, এর মানে এই এসি ব্যাসের উপর ও একটা বিন্দু না, কেন্দ্রবিন্দু না? এটা অবশ্যই তাই, হ্যাঁ তাই কিনা? কারণ এটা তো ব্যাস, ব্যাস অবশ্যই কেন্দ্রগামী, তাহলে ব্যাস এসি যদি ব্যাস হয়, এসি অবশ্যই কেন্দ্রগামী, এবং কেন্দ্রগামী হলে কেন্দ্রটা অবশ্যই এসি এর উপর অবস্থিত। তো আমরা এত কিছু লিখবো না, আমরা লিখবো সুতরাং এসি ব্যাস হলে ও বিন্দুটি এসি বিন্দুর উপর অবস্থিত, সুতরাং এ ও সি একই সরলরেখা অবস্থিত। তাহলে আবার বলি একটু, সুতরাং এসি ব্যাস হলে ও বিন্দুটি এসি ব্যাসের উপর অবস্থিত, অতএব এ ও সি একই সরলরেখা অবস্থিত, লিখে নিও। তো এটা প্রমাণ, এটা অনেক কম আসে বুঝছো, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। এখন আমরা এতক্ষণ ধরে আমরা যেই প্রবলেমগুলো সলভ করলাম, দেখো খেয়াল করো, আমরা হচ্ছে উপপাদ্য 20-22 করলাম, অ্যান্ড 20-22-এর বেসিস তারপরে 1 আর 2 করছি। এইটার উপর ভিত্তি করে 4 নাম্বার একটা সৃজনশীল আছে কিন্তু, তো ওটাতে তোমাদের পরিধি নির্ণয় করতে বলা হয়েছিল, তাই না? তো আর এর মান ব্যাসার্ধ দেওয়া ছিল বৃত্তে 2.5 সেন্টিমিটার, 4 নাম্বারটা। এখান থেকে কতে বলছিল হচ্ছে পরিধি বের করতে। তো পরিধি মানে কি? পরিধি সূত্র তোমরা জানো, পরিধি মানে 2 পাই আর, তো 2 পাই আর 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত 2.5, এটা বসালে হচ্ছে তোমরা পরিধিটা পাবা। এখন খ আর গটা আমি মাত্র তোমাদের যেগুলা করাইলাম এটার ভেতরে আছে, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে এই খ আর গটা করে আমাকে কমেন্টস করে জানানো যে করছো কিনা এন্ড পারছো কিনা, কারণ সেম জিনিসটা আসলে, যেমন খ নাম্বার হচ্ছে একদম হুবহু উপপাদ্য 20, আবার সেম ভাবে গ নাম্বারটা ওরকম, এই আমি যেগুলো করাইছি এটার ভেতরেই আছে, যে বের করে আমাকে কমেন্টসে জানাবা কোনটা। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।